আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভের বিষয়বস্তু থাকবে আমাদের মুখমণ্ডলে এই পুরাটুক জোন জুড়ে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর বিষয়ে ইনশাআল্লাহ। আর অবশ্যই আমরা কে কোথা থেকে আসি, কি কি প্রশ্ন আমাদের মনে আছে, এই জিনিসগুলো আপনারা আমাকে জানাইতে পারেন। যেমন আমি নওগাঁ থেকে লাইভটা করছি বা আপনারা কোথা থেকে শুনছেন এগুলো জানাইতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা মোটামুটি ফেসে অনেকগুলো খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব, চেষ্টা করব সবগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা দিতে এবং আপনাদের যে ভুলগুলো হয় এই চিকিৎসা পারপাসে সেগুলো সম্পর্কে যেন সচেতন হতে পারেন সেই ব্যাপারটা কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার অবশ্যই প্রতি লাইভেই বলি যে যারাই লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ কোথা থেকে আসেন এবং শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে। তো আজকে আমরা ব্রড হেডিং এ যদি চিন্তা করি আমাদের মুখমণ্ডলে খুব কমনলি কি কি সমস্যাগুলো হয়, তো এজ টু এজ এই বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর মধ্যে কমনলি আমাদের ব্রণের সমস্যা হয়, মেয়েদের মেস্তার সমস্যা খুবই কমন, ব্রণ মেস্তা। এছাড়া অনেকের ছোটবেলায় যখন মুখে ব্রণ হয় তখন এখানে পোর তৈরি হয়, অনেক ছোট ছোট ব্রণ হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ার আশিক বিল্লাহ, খুব সুন্দর ফেসের ত্বকে ব্রণ ওঠে, করণীয় কি ভাই? জি, এটা নিয়ে প্রথমে শুরু করেছি। এছাড়া ফেসে কিছু ভাইরাস হয় যে ভাইরাসগুলোর কারণে চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আমাদের ফেসে, যেগুলো থেকে আমাদের ব্রেন এফেক্টেড হতে পারে। তো এগুলা নিয়ে কিছু কিছু জিনিস আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এছাড়া মুখে অনেকের ছোদ বা সিয়াল যেটাকে বলে এইরকম রোগ হতে পারে, এগুলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইউনুস ভাই, থ্যাংক ইউ ভাই, চাঁদপুর থেকে আসেন, থাকবেন ইনশাল্লাহ। আশিক বিল্লাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিরুলিয়া থেকে, ধন্যবাদ আশিক সাহেব। ইনশাল্লাহ আলোচনা হবে। আর আমরা লাইভটা শেয়ার করে দিব যেন অনেক মানুষজন এটা দেখতে পারে ইনশাল্লাহ। সাইফুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম সালাম, ঢাকা থেকে আসেন, থ্যাংক ইউ। ঢাকা তো 14 বছর ছিলাম, এখন হচ্ছে এলাকায় চলে এসছি। আপনারা জানেন শুধু শুক্রবার আমি ঢাকায় চেম্বার করি। আর রিসেন্টলি চুলের কিছু পোস্ট হওয়াতে মেসেজে একদম উপচে পড়া ভিড় হয়ে গেছে। আর এই ভিড়টাও কিন্তু সাময়িক, তো আপনারা হচ্ছে কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়বেন না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা নেচার হয়ে গেছে, যার কারণে বিভিন্ন তেল বাণিজ্য থেকে শুরু করে চুলের জন্য অনেক প্রকার বাণিজ্য গড়ে উঠেছে। তো এগুলো ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। হ্যাঁ, তাহলে এই লাইভগুলা করার সার্থকতা আসবে। তো আসুন শুরু করে দিই আমাদের আজকের প্রথম আলোচনা। একজন জিজ্ঞেস করেছেন যে আসলে মুখে ব্রণ কেন ওঠে। তো ব্রণ ওঠার অনেক কারণ আছে, সেটা হরমোনাল কারণ হতে পারে, বাহ্যিক অসংখ্য কারণ আছে। আর আমাদের মা বোনদের যেই কারণে ব্রণ ওঠে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফেয়ারনেস ক্রিম বা বিভিন্ন টাইপের মেকআপ, বিভিন্ন ধরনের ন্যাচারাল যে তারা ট্রিটমেন্ট করে স্কিনে সেটার কারণে। অনেকে হলুদ লাগাই রাখে। হ্যাঁ, হলুদ অবশ্যই উপকারী, কিন্তু সবার জন্য না। কারো কারো এই হলুদ দিলেই কিন্তু মুখে ব্রণ বেরোবে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। ফয়সাল আহমেদ ভাই, থ্যাংক ইউ ভাই, গাজীপুর থেকে আসেন, ধন্যবাদ। ফরিদ হুসাইন ভাই, এটা আসলে ঘুমের মধ্যে নাক দিয়ে রক্ত বের হয়, এটা একটা হচ্ছে রোগের কারণে হতে পারে, আর একটা হচ্ছে আপনি ঘুমের তালে যদি আপনার নাকে আঁচড় দেন সেক্ষেত্রে হতে পারে, বা নাকের মধ্যে হাত দিয়ে ধরেন যে গুতাগুতি করেন ঘুমের তালে, সেক্ষেত্রে হতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আপনি কি কারণে। আর রোগের কারণে হলে সেটা অবশ্যই ডেঞ্জারাস, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি আসলে কখন, শুধু ঘুমের মধ্যে হয় কিনা, দিনের মধ্যে হয় কিনা, আপনার প্রেশারে কোনো সমস্যা আছে কিনা, এগুলো কিন্তু অনেকগুলো ব্যাপার ম্যাটার করবে এক্ষেত্রে। তো চেষ্টা করবেন যে এইরকম যদি হয় তাহলে ডেফিনেটলি বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। আর খেয়াল করতে হবে যে আপনি নাকের মধ্যে হাত দেন কিনা, কারণ আমাদের স্বপ্নে কিন্তু অনেক রকমের আচার আচরণ আমরা করি আমাদের শরীরের সাথে। তো দেখা যায় এই কারণে আপনার নাকের মধ্যে হাত দিয়ে হয়তো গুতাগাতি করেন, সে কারণে রক্ত বের হতে পারে। এটা স্বাভাবিক কারণ হইলে এটা খুবই ভালো অন্য কারণগুলা থেকে।
রাসেল কাজী সাহেব বলেছেন কি ক্রিম মাখলে মুখ বেশি পরিষ্কার হবে? কোনো ক্রিম না, পানি দিয়ে মুখ ধুলে। আমি এরকম পোস্ট করেছিলাম যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের ধর্মের জন্য, তাহলে তার ফেসটা সবচেয়ে ক্লিন থাকবে। যেমন আমরা শুধু পানি দিয়ে মুখ ধুই, এই কারণে ফেসের যে ড্যামেজ হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এতটা মানে বোঝা যায় না। আর হচ্ছে যারা হচ্ছে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে, ফেয়ার অ্যান্ড লাভলি, সরি নাম বলা যাবে না, যে কোনো এই ফেয়ারনেস ক্রিমগুলো যে আপনারা ব্যবহার করেন, এগুলোর কারণে ফেসে কিন্তু অনেক ড্যামেজ হয় এবং তাদের স্কিনে তাড়াতাড়ি মেস্তা হয়, তাদের ব্রণ হয়। থ্যাংক ইউ সোহেল সাহেব। কিন্তু তাহলে রাসেল কাজী ভাই, আপনার উত্তরটা হচ্ছে মুখে আপনি নর্মালি পানি ব্যবহার করবেন। যদি পানিতে না হয়, আপনার মুখে যদি অতিরিক্ত ব্রণ বের হয়, সেক্ষেত্রে মেডিকেটেড ফেস ওয়াশ ব্যবহার করবেন। অনেক রকম মেডিকেটেড ফেস ওয়াশ বাংলাদেশে পাওয়া যায়। চেষ্টা করবেন যে বাইরের গুলা ব্যবহার করতে। বাইরের গুলার মধ্যেও দামে ভেরিয়েশন আছে, তো একটু কম দামের মধ্যে যেগুলো সেগুলো ব্যবহার করবেন। বেশি দামের গুলো আবার হচ্ছে 2 মাস ব্যবহার করার পর 3য় মাসে দেখা গেল আর আপনি কন্টিনিউ করতে পারলেন না। তার থেকে বেটার হচ্ছে মানে ভালো মানের একটু কম দামে বিদেশি যে ফেস ওয়াশ গুলো আছে সেগুলো ব্যবহার করা। অবশ্যই মেডিকেটেডের বাইরে যেগুলো, সেগুলোতে স্টেরয়েড থাকে, যেটা দেয়া যাবে না। শাকিল আহমেদ ভাই ধন্যবাদ। ফেসে সিয়াল হলে করণীয় কি? ফেসে সিয়াল হলে আসলে এক সময় কিছুই করা লাগতো না, অটো ভালো হয়ে যেত, কিন্তু বর্তমানে ছত্রাক জাতীয় রোগগুলো ভালো হতে চায় না এবং এই রোগগুলা বর্তমানে ভালো করা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তো সিয়াল কিন্তু অনেক সময় ডায়াবেটিস বা লিভারের সমস্যা, আদার্স কোনো ইন্টারনাল প্রবলেমের কারণে হয়ে থাকলে ওগুলো সলভ করলে ভালো হয়ে যাবে। আদারওয়াইজ নর্মাল যে অ্যান্টিফাঙ্গাল গুলো আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে, সেটা যে কোনো মেডিকেল অফিসারই এটা চিকিৎসা দিতে পারবে, যে কোনো হাসপাতালে। সেটা সদর হাসপাতাল হতে পারে, সেটা মেডিকেল কলেজ হতে পারে, সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে। সেখানে গেলে এই 2-3টা পরীক্ষা করে আপনাকে ওষুধ দিবে সুরাইয়া আক্তার। সেক্ষেত্রে আপনার এটা ভালো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আশা করবো আপনার উত্তরটা পেয়েছেন। সাইফুল ইসলাম সাহেব, স্যার আমার মেয়ের বয়স 6 বছর, মুখে সাদা সাদা ছোট ছোট সোদের মতো হচ্ছে, করণীয় কি একটু বলবেন? জি, আমি এই কথাটাই বললাম সাইফুল ভাই, ছোট বাচ্চা ওর মুখে যা তা লাগাবেন না। হ্যাঁ, আমি কালকে একটা পেশেন্ট পেয়েছি যার মুখে আসলে ইজেক্স ব্যবহার করে নিয়ে আসছে। তো একটা 1.5 বছরের বাচ্চার মুখে ইজেক্স ব্যবহার করা মানে এটা খুবই ডেঞ্জারাস একটা কাজ এবং এটা অবশ্যই অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। যে একটা এত ছোট বাচ্চার মুখে কেন আপনি এত শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করছেন বাবা মা হয়ে, তাহলে এটা কখনোই করা যাবে না। দেখা যাবে হয়তো আপনার 300, 400, 500 বা 600 বা 5 টাকা 10 টাকার একটা টিকিট কেটে অনায়াসে দেখানো যায়। যে রুগীটা আমি কথা বলছি তিনি আমার হাসপাতালে এসেছেন, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই টিকিটটার মূল্য কত, তো উনি বললেন 5 টাকা। তাহলে আপনি 5 টাকা দিয়ে যেখানে একজন স্পেশালিস্ট ডাক্তার দেখাইতে পারছেন, সেখানে কেন শুধু শুধু আপনি ইজেক্স লাগিয়েছেন? পরে উনি ওনার ভুল বুঝতে পেরেছেন এবং সরি বলে ওখান থেকে গেছেন। তো আসলে এইভাবে তো একে একে জনে জনে ধরে সচেতন করা খুব কঠিন, যার জন্য এই লাইভ প্রোগ্রামগুলো, এগুলোতে আমরা কোনো টাকা পাই না, আমার পেজেরও তত প্রচার হয় না, কিন্তু অনেক সাধারণ মানুষ যারা ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিতে পারছেন না সময় বা টাকার অভাবে, তাদের একটু উপকার হয়। আবার অনেকেই আমার সাথে সংযুক্ত আছেন, তাদেরও কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়ে যান। আর লাইভে আমি চাই আপনারা সচেতন হন, যে আপনাদের, কারণ চিকিৎসা একটা সেন্সিটিভ ব্যাপার। আমি চিকিৎসা সবসময় দেখেই দিই আর চেষ্টা করি সরাসরি দেখে দেওয়ার জন্য। অনলাইনে একান্ত বাধ্য না হলে চিকিৎসা করি না। হাবিবুর রহমান হাবিব ভাই, সোহেল সাহেব চেহারার উজ্জ্বলতা কমে গেছে, এক্ষেত্রে আমার আচ্ছা, আর চেহারার উজ্জ্বলতার যে ব্যাপারটা, এটা আসলে মানসিক শান্তির উপরও অনেকখানি ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে নর্মাল কথা বলছি। দুশ্চিন্তা, স্ট্রেস এগুলো কম থাকলে উজ্জ্বলতার ব্যাপারটা খুব একটা নষ্ট হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে ন্যাচারাল খাবারের প্রতি একটা যে টেন্ডেন্সি। আমি যেমন আমি যখন নওগাঁ এসেছি, নওগাঁ এসে আমি হচ্ছে কিন্তু একটা ছোট বাগান করেছি, যেখানে বেগুন, টমেটো, ফুলকপি, পাতাকপি এই জিনিসগুলো লাগিয়েছি। তো এবং সেখানে কোনো বিষ দেওয়া হয় না, কিন্তু বেগুনের মধ্যে পোকা থাকে। তো এখন আমরা যে খাবারগুলা ঢাকাতে বলেন, শহর অঞ্চলে বলেন, যে খাবারগুলা খাই, আমরা দেখতাম যে সকালবেলা আমি ঢাকা মেডিকেলে যাচ্ছি, সকালে যে সবজির দোকানটায় শাকটা একদম জলজল করছিল,
ঠিক রাত্রেবেলা চেম্বার শেষে 10টার দিকে যখন ব্যাক করে যাচ্ছি, এই সারাদিন পরেও তাদের সবজিটা কি সুন্দর টকটকে হয়ে আছে, সুন্দর মনে হচ্ছে যে এখনই তুলে নিয়ে আসছে ক্ষেত থেকে। তাহলে নিশ্চয় সেখানে কোনো একটা কাহিনী রয়ে গেছে। তাহলে এই যে খাবারগুলা, এগুলা খেলেই তো না আপনার চেহারা নষ্ট হবে, এগুলা খেলেই তো আপনার শরীরের মধ্যে ক্যান্সার বাসা বাঁধবে, এগুলা খেলেই আপনার হচ্ছে সেক্সুয়াল প্রবলেম গুলা হবে। এখন কিন্তু এগুলো খুব কমন, এবং মানে এমন কোনো হাসপাতাল নাই যেখানে গেলে আপনি ক্যান্সারের রুগী পাবেন না, এবং সেটার সংখ্যা কিন্তু খুবই কম না, অনেক বেশি। আমার ওয়াইফের যখন একটা ক্যান্সার ধরা পড়ে, আমি তখন ছোট, মানে আমি ইন্টার্নি করি, তো ওই সময় যখন ক্যান্সারটা ধরা পড়ে তখন আমার ধারণা ছিল না যে এত মানুষের ক্যান্সার হতে পারে। এবং যখন আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন ওর থেরাপিটা কন্টিনিউ চলছিল আমার ওয়াইফের, তখন আমি দেখছি যে এত সিরিয়াল, এত মানুষ, মানে আমার কল্পনার বাহিরে ছিল যে এত মানুষের ক্যান্সার হচ্ছে। তো আসলে এখনকার উপাদানগুলো এত বেশি বিষ খাবারগুলাতে যে আপনার কিন্তু শারীরিক সমস্যা হওয়ার পসিবিলিটিটা বেশি। আর এগুলা কারণে আমি যখন নওগাঁতে ট্রান্সফার হয়ে আসছি, আমি ঢাকায় 14 বছর ছিলাম, আমার আর ঢাকা যাওয়ার আগ্রহটা ওইভাবে আসে না। আমি এখানে ভালো আছি আপনাদের সাথে, এবং খুব দ্রুতই আপনাদের জন্য সুখবর আসতেছে উত্তরাঞ্চলের মানুষের জন্য। আমি হয়তো বগুড়া মেডিকেলে আল্লাহ পাক দয়া করলে আমার ট্রান্সফার হওয়ার একটা চান্স আছে, এবং সেখানে ট্রান্সফার হলে সিরাজগঞ্জ, তারপর বগুড়া, রংপুর, মানে এই রুটে যে মানুষজন আছে তারা অনায়াসে আমাকে রিচ করতে পারবেন। সরকারি হাসপাতালে 10 টাকা টিকিটে অনায়াসে রিচ করতে পারবেন ইনশাল্লাহ। আর আমি হচ্ছে সরকারি হাসপাতাল আর প্রাইভেট চেম্বারের মধ্যে খুব বেশি পার্থক্য করি না, রুগীর ভিড় না থাকলে আর আপনার ব্যবহার সুন্দর হলে। রাসেল কাজী ভাই, আমি হচ্ছে অনলাইনে এইভাবে কখনোই চিকিৎসা দিই না। হ্যাঁ, এইভাবে কখনোই চিকিৎসা দেওয়া যায় না। যাই হোক, সোহেল সাহেব, আমার গলার ভিতরে সমস্যা, গলার ভিতরে হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাইতে হবে, কারণ নাক কান গলা বিশেষজ্ঞ হচ্ছে এই বিষয়ে অনেক এক্সপার্ট। আপনাকে গলার ভিতরে মেশিন দিয়ে দেখে উনি যদি অ্যাকচুয়াল সমস্যা খুঁজে পান তাহলে আপনাকে চিকিৎসা করে দেবেন ইনশাআল্লাহ। কামাল সাহেব, থ্যাংক ইউ ভাই। সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরা থেকে আমার ওই দিন একটা ঢাকার চেম্বারে একজন এসেছেন, এবং সাতক্ষীরা শ্যামনগর মনে হয় সম্ভবত, তো সেখান থেকে এসেছিলেন চুলের চিকিৎসার জন্য আমার ঢাকার চেম্বারে। তো আসলে সারা বাংলাদেশ থেকে এত মানুষ শুক্রবারে আমার ঢাকার চেম্বারে আসে, আপনাদের ভালোবাসায় আমি অনেক মুগ্ধ, এবং এই লাইভের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিতে চাই। বান্টি, অমিত সাহা বান্টি স্যার, মেস্তা হলে করণীয় কি? মেস্তা আসলে খুব সহজ কোনো রোগ নয়। মেস্তার কারণে এইরকমও আছে যারা 10-12 বার লেজার করেও 11-13-12 বারে আবার দেখা যাচ্ছে আমার চেম্বারে আসছেন। আসলে মেস্তাটাকে আসলে নিয়ন্ত্রণ করা যায়। মেস্তা সম্পূর্ণরূপে কখনোই ভালো হয় না, আপনি যেই চিকিৎসায় নেন না কেন। বর্তমানে লেজারের অনেক হাই ক্লাস ভ্যারাইটির লেজার বাংলাদেশে হয়, লেজার ট্রিট, ঝুমু খান লেজার সেন্টার সহ অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে লেজারের। সেখানে হয়তো আধুনিক কোনো মেথডে হইতে পারে, কিন্তু আমার কাছে অসংখ্য রুগী আসে যারা হচ্ছে এই লেজার করার পরেও তাদের মেস্তা ভালো হয় না, এবং পরবর্তী সময়ে ওষুধের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। তো মেস্তা হওয়ার আগে যেটা করণীয় সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করা। আমি কোনো উচ্চারণ করলে আপনারা নাম শোনার জন্য পাগল হয়ে যান। আসলে একটা বা দুইটা বা 5টা কোম্পানির নাম বললে আর 15টা কোম্পানি আমার বিরুদ্ধে লাগবে, দেখা যাবে আমার পেজে কন্টিনিউয়াস রিপোর্ট মারছে। তো এগুলো আমি এই জন্য করি না, নাম বলা যায় না। আসলে একটা কোম্পানিকে মানে ফ্রন্ট লাইনে নিয়ে আসা যায় না। আর আমার চিকিৎসাটাও ডিপেন্ড করে যে আপনার আর্থিক অবস্থা, আসলে আপনি এটাকে মানে কন্টিনিউ করতে পারবেন কিনা, এগুলো অনেক কিছুর উপর আমার চিকিৎসাটা নির্ভরশীল থাকে। এবং যেহেতু স্কিনের ওষুধের অনেক দাম, এবং বর্তমানে এলসি ইস্যুতে সবগুলো মানে ওষুধের অনেক ডাবল ট্রিপল দাম হয়ে গেছে, তো মানুষজনের সীমার বাইরে চলে যাচ্ছে। তা আমি চেষ্টা করি যে আপনার সাধ্যের মধ্যে যেটুকুতে রেখে চিকিৎসা করা যায়। আসলে তো মেস্তা হলে আপনার যেটা করণীয়, প্রথম কাজ হচ্ছে একজন স্কিন স্পেশালিস্ট দেখানো। 2 নম্বর কাজ হচ্ছে থাইরয়েড হরমোন, ডায়াবেটিস, এই দুইটা জিনিস চেক করা। এছাড়াও উক্ত ডাক্তার সাহেব যদি মনে করেন আপনার আরো 2-4টা টেস্ট করে নেবেন তাহলে করে নেবেন, কারণ মেস্তায় থাইরয়েডের সমস্যাটা খুবই কমনলি মেস্তার একটা রেজাল্ট আসে থাইরয়েডের সমস্যা থাকলে। এবং বাংলাদেশের কিছু জোন আছে যেগুলোতে থাইরয়েডের সমস্যা খুব কমন হয়, যেমন আমাদের উত্তরাঞ্চল। তো এই কারণে দেখা যায় যে মেস্তা হলে থাইরয়েডটা আমরা কমনলি চেক করাই, এছাড়া ডায়াবেটিস চেক করাই,
চেক করানোর পরে প্রধান কাজ হচ্ছে, মেইন হচ্ছে নিয়ন্ত্রণ করা। সেটা কি দিয়ে করবেন? সানস্ক্রিন দিয়ে। তো যে সানস্ক্রিন গুলো পাওয়া যায় দেশি একটাও ব্যবহার করবেন না, এতে মুখ জ্বলবে এবং মুখে ঝামেলা হবে। চেষ্টা করবেন বাহিরের একটু কম দামের জিনিস ব্যবহার করতে। আমি চেষ্টা করি 1000 টাকার মধ্যে যেগুলো আছে এগুলো দিতে, যেগুলো হচ্ছে মোটামুটি 1 বছর 8 মাস থেকে 1 বছর যায়। তো আমি চেষ্টা করি আন্তরিকভাবে যে যতটুকু কমের মধ্যে সর্বোচ্চ সেবাটা দেওয়া যায়। সব ডাক্তাররাই এটা চেষ্টা করে, হয়তো আমিও চেষ্টা করি আন্তরিকতার সাথে। যাই হোক, তো এই সানস্ক্রিনটা পুরো ফেসে ব্যবহার করতে হয়। আর মেস্তার ক্ষেত্রে আপনাদের যেটা কমনলি ভুল হয় সেই জিনিসটা হচ্ছে যে মেস্তার ক্রিমগুলা এইরকম করে দেওয়া যাবে না, কিন্তু এইভাবে দেওয়া যাবে না। মেস্তার ক্রিম এভাবে দিলে কিন্তু দাগের বাইরে যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু আপনার পুড়ে যাবে। মেস্তার ক্রিমগুলা সবসময় মনে করবে এটা আপনার দাগ যেখানে লাগিয়েছেন, তাহলে আপনাকে কিন্তু মেস্তার ক্রিম ব্যবহারে সাবধান হতে হবে। মেস্তার ক্রিম ব্যবহারের ক্ষেত্রে আপনাদের যেটা কমনলি ভুল হয় সেটা হচ্ছে পুড়িয়ে ফেলেন স্কিন। মেস্তার দাগ তো ছিলই, পরে পুড়িয়ে ফেলে আরো বড় একটা দাগ করে ফেলছেন। তো এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, এই জিনিসটা মনে রাখবেন, কটন বাড আছে যেটা কান চুলকানোর জন্য ব্যবহার করেন অনেকে, ওই কটন বাডের মধ্যে অল্প করে ক্রিম নিবেন এবং ক্রিম নেওয়ার পরে জাস্ট স্পট গুলাতে দিবেন। হ্যাঁ, যাদের ফ্রিকেলস আছে, মেস্তা আছে, মেস্তা তো অনেক বড় দাগ আর ফ্রিকেল ছোট 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 ব্রাউনিশ, তো আপনার ওই ক্রিমটা শুধু ওই স্পট গুলাতে দিবেন। ক্রিমের নাম জানতে চেয়ে লজ্জা দিবেন না। তাহলে যে কোনো মেস্তার অনেক ক্রিম পাওয়া যায়, কিন্তু আপনাদের ভুল হয় হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করেন, মেস্তা একটু কমে পরে আবার হয় এবং পরে ওই ক্রিমটা আর কাজ করে না। তো এই ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, যেটা আমি বলার চেষ্টা করছি, আপনারা শুনে নেবেন এবং যারা এরকম ভুল করছে দেখলে তাকে পরামর্শ দিবেন। তাহলে এইভাবে খুব অল্প করে দিতে হয়। যদি আপনার মুখটা জ্বলে তাহলে ঘন্টাখানেকের মধ্যে এটা কিন্তু চোখটা বন্ধ করে ওয়াশ করে ফেলতে হবে। আর যদি না জ্বলে তাহলে পরের দিন সকালে উঠে মুখটা ধুয়ে ফেলতে হবে। মনে রাখবেন, মেস্তার ক্রিম ঘুমানোর আগে দেওয়া যাবে না, কারণ মেস্তার ক্রিম যদি কোনো কারণে চোখের মধ্যে যায় আপনার চোখ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। মিনিমাম 1 ঘন্টা আগে, ঘুমানোর ঘন্টাখানেক আগে মেস্তার ক্রিম ব্যবহার করবেন। আরেকটা যেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেস্তার ক্রিম লাগানোর পরে রান্নাঘরে যাওয়া যাবে না। রান্নাঘরে গেলে সেখানে কিন্তু আপনার ফেস বার্ন হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, মানে যে জায়গাটায় ক্রিম লাগিয়েছেন। তাহলে এই জিনিসগুলা ছোট্টখাটো ব্যাপার হলেও এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলা শোনার জন্যই আসলে সবাই চেম্বারে যায় ডাক্তার সাহেবদের, কারণ অনেকেই অনেক ভিড় থাকে, অনেক কথা কম বলে, অনেক সময় মিস্টেক হয়ে যায়, অনেক সময় ভুলে যায়, অনেক সময় অপোজিট পাশে যে আছে তার ব্যবহারের কারণে দেখা যায় অনেক কিছু বলে না। এই সব মিলায় দেখা যায় যে অনেক সময় অনেকটাই ফুললি বলা যায় না। তো এখন বলে দিলাম, আপনারা জেনে রাখবেন এবং এগুলাই পরবর্তী সময় মানুষকে জানাবেন। আর এই জন্যই আমি বলি যে সবসময় লাইভগুলা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার 10 জনের উপকার করতে পারে। যেমন আমার একটা লাইভ যদি 10 জনের উপকার করে তাহলে আমার এই লাইভটা সার্থক। যাই হোক, প্রশ্ন আসছে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম দূর করার জন্য কি করবো। আমার মেস্তাটা শেষ করে নিই, এরপর বলবো। অবাঞ্ছিত লোম নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি 7.5 মিনিটের, ওটা দেখতে হবে। হ্যাঁ, ওটা দেখতে হবে আপনার। কিউট হুজুর, নাম কিউট হুজুর দেখে আমি আপনার মেসেজের জবাব দিই নাই। হুজুর তো হুজুরই, এটা আবার কিউট হুজুর কি নাম এটা? তো এই কারণে আমি আপনার এই নামটা দেখে আপনার মেসেজের উত্তর দিই নাই। তো এই যে আমি এখন উত্তরটা দিয়ে দিলাম। কিউট হুজুর সাহেব, আপনার মেসেজের উত্তর যে অবাঞ্ছিত লোম নিয়ে আমার একটা ভিডিও আছে পেজে, আপনি ভিডিও অপশানে ক্লিক করলে ওখানে সব চলে আসবে, ওই ভিডিওটা দেখবেন। এটাতে 7.5 মিনিট বলা আছে। তো মেস্তা নিয়ে বলছিলাম, তাহলে মেস্তার এই ক্রিমগুলো সাবধানতার সাথে দিতে হবে। সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন আর পানি দিয়ে মুখ ধোন, মুখটা ধুয়ে নিয়ে পুরো ফেসে সানস্ক্রিন দিবেন। তাহলে মেস্তার ক্রিম শুধু দাগে আর সানস্ক্রিন পুরো ফেসে। এবং যারা তরুণ বা ইয়াং আছেন, যারা চান না যে আপনার ফেসে মেস্তা হোক, তারা সানস্ক্রিনটা রেগুলার ব্যবহার করবেন, যে সানস্ক্রিনটা আপনার স্যুট করে। এরকম সানস্ক্রিন যদি আপনি ব্যবহার করেন তাহলে মেস্তা হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% কমে যাবে। এজন্য খেলোয়াড়রা কিন্তু এইগুলাতে এই কর্নারে দেখবেন একদম ডিপ করে সানস্ক্রিন ব্যবহার করছে, কারণ এই সানস্ক্রিন দিলে তাহলে ওই যে স্পটগুলো হওয়ার কথা, মেস্তা হওয়ার কথা, সেগুলো হবে না। আশা করব মেস্তা সম্পর্কে আপনাদের যে কোয়ারিগুলা ডাক্তারদের কাছে থাকে, আমি এই কোয়ারিগুলো আপনাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি যারা এরপরেও লাইভে ঢুকবে তারা আসলে বুঝতে পারবে জিনিসটা।
স্যার মুখের ক্রিম ছাড়া প্রাকৃতিকভাবে কিভাবে কালো দাগ ব্রণের দাগ দূর করা যায়? ইউনুস সাহেব, কোনো কিছু লাগবে না ভাই। আমার মুখে আমি যখন ছোট ছিলাম আমার ওই অ্যাবিলিটি ছিল না ডাক্তার দেখিয়ে মুখে ব্রণের চিকিৎসা করানো। আমার ফেসে এত ব্রণ ছিল কল্পনাই করতে পারা যায় না যে এত ব্রণ ছিল, কিন্তু এখন দেখেন ফেস আমার ক্লিয়ার। কিন্তু এখনো দু একটা করে ব্রণ বের হয়, কারণ আমি যখন জার্নি করি, আমার যখন স্ট্রেস থাকে, দুশ্চিন্তা থাকে, তখন কিন্তু একটা দুইটা ব্রণ বের হয়, কিন্তু দাগ নেই। কেন দাগ নেই? কারণ আমি কোনো কিছু দিই নাই। আস্তে আস্তে যখন এটার রোটেশনে বাই রোটেশনে স্কিন হতে থাকে, তখন আগের যে উপাদানগুলো ওগুলো আস্তে আস্তে চলে যায়। এই জন্য মুখে যদি সিভিয়ার বা ডিপ গর্ত না হয়ে যায়, সেক্ষেত্রে আপনার দাগ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, এই দাগগুলা চলে যাবে। শুধু যদি মুখে ফেয়ারনেস ক্রিমের কারণে এগুলাতে ব্রণ হয়, যেগুলোর দাগ যেতে মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় লাগে, এগুলা যেতে চায় না। এছাড়া নর্মালি মুখের দাগ, পক্সের দাগ, হ্যাঁ পক্সের দাগ নিয়েও বলতে চেয়েছিলাম, এগুলো অটো ভালো হয়ে যায়। এগুলোর জন্য ন্যাচারাল কোনো কিছু দিবেন না। ন্যাচারাল কোনো কিছু দিতে গেলে আবার দেখবেন যে ব্রণ বের হচ্ছে। তবে যাদের মুখে স্যুট করে তারা কাদা মাখলেও তাদের মুখে কোনো ব্রণ বের হবে না। হ্যাঁ, অনেকেই কিন্তু এই পরামর্শগুলো দেয় এবং এগুলো চাটুকার পরামর্শ ফেসবুকে খুব চলে। অ্যাকচুয়াল পরামর্শগুলা কিন্তু ভিডিওগুলোর ভিউ কম, কিন্তু যেগুলো চাটুকার বিজ্ঞাপন, হলুদ লাগান ফেসে, হলুদ লাগান ফেস পরিষ্কার হয়ে যাবে, দেখবেন এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ। তো আসলে যাদের ফেসে হলুদ সহ্য করতে পারবে তাদের ফেসে যদি কাদাও লাগান তাও সহ্য করতে পারবে। আর যার ফেসে মানে পৃথিবীর সবচেয়ে দামি সেরামটাও দেন, যার ফেসে রিয়াকশন হয় তার ফেসে রিয়াকশন হওয়ার চান্স থাকবে। তো এই জন্য আর একজনের ভালো হচ্ছে জন্য আপনি ওইটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু বিপদে পড়ার একটা চান্স থাকবে। হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখতে হবে। আর আমার একটা রুগী ছিলেন, উনি হলুদ মাখতেন, একদম এরকম স্তূপ করে রাখতেন, ওনার মুখে এত বড় বড় ব্রণ। হ্যাঁ, আমার মোটামুটি 6 মাস লেগেছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে উনি চেষ্টা করে নাই। ওনার ব্রণ ভালো করতে আমার 6 মাসের মতো লেগেছে। এখনো রেগুলার আমার কাছে এই জাতীয় রুগী পাঠান উনি। তো এই যে ব্যাপারগুলা, তো আপনার ফেসে কোনটা স্যুট করছে এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু মানে চিন্তার ব্যাপার একটা, যে আপনি ফেসে আরেকজনের ভালো হচ্ছে বলে আপনার ভালো হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম না। তাহলে চেষ্টা করবেন যে আরেকজন প্রাকৃতিক উপায়ে ভালো করছে, আপনার দরকার নেই, আপনার এমনি অটো ভালো হয়ে যাবে। মনে রাখবেন, ব্রণের দাগ, পক্সের দাগ, এগুলো 1-2 বছরের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু আপনি যদি বারবার ব্রণ হতে থাকে, সেক্ষেত্রে দাগগুলা একটু কন্টিনিউ করে, মানে বেশি দিন থাকে। ভালো হতে সময় লাগে, কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু আপনি যা দিবেন তাতে আপনার কিন্তু একটু ক্ষতি হতে পারে। যাই হোক, আশা করি ইউনুস সাহেব আপনার উত্তর পেয়েছেন। নয়ন রয় চৌধুরী সোহাগ, টেস্টোস্টেরন কম, কি ওষুধ খাবো বলবেন প্লিজ? টেস্টোস্টেরনে কিন্তু লিভার ক্যান্সার হয়। হুদাহুদি টেস্টোস্টেরন ওষুধ খাবেন না, আবার রিচেক করবেন আরেকটা প্রতিষ্ঠান থেকে। যদি 2 প্রতিষ্ঠানেই আপনার টেস্টোস্টেরন লেভেল কম থাকে, তাহলে একজন হরমোন বিশেষজ্ঞ অথবা একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ দেখাবেন। তারপর উনি আপনাকে চিকিৎসা করবে। এটা ইনজেকশন দিয়েও চিকিৎসা করা যায়, আবার মুখে খাওয়া ওষুধ দিয়েও চিকিৎসা করা যায়। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। লিভার ক্যান্সারের পরিমাণ বেশি, কারণ অনেকেই জিমে বসে বসে টেস্টোস্টেরন ইনজেকশন নিয়ে মাসল ফুলায়। হ্যাঁ, অনেক মোটা মাসল বানাচ্ছে, তার মাসল দিয়ে যে আল্লাহ জানে কি হবে। আর ক্যান্সার হলে তখন মানে ভিক্ষা টিক্কা তুলতে হয়। তাহলে কি দরকার? আমার দরকার নাই সেখানে টেস্টোস্টেরন নেওয়ার। তো এই মাসল বিজ্ঞানীদের আমি নিষেধ করি সবসময় যে আপনারা মাসল ফুলানোর জন্য কখনোই টেস্টোস্টেরন হরমোন নেবেন না। ফিউচারে এটা আপনার যৌন সমস্যা তৈরি করবে, এবং অতিরিক্ত টেস্টোস্টেরনের কারণে, বাহ্যিক যে টেস্টোস্টেরন সেটার কারণে কিন্তু লিভার ক্যান্সার হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো খালি আগে নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ বাঞ্ছনীয়, মাস্ট। হয় হরমোন বিশেষজ্ঞ অথবা একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ। ওনারা 2 গ্রুপেই, যে কোনো ডাক্তার, মেডিসিনের ডাক্তারও আপনাকে চিকিৎসাটা দিতে পারে, কিন্তু বেস্ট হবে এই 2 জায়গায়। ওনারা আপনাকে পারফেক্টলি চিকিৎসাটা করবেন। আশা করব জিনিসটা বুঝেছেন। এমনি ওষুধ খাওয়া যাবে না। মহিদুল ইসলাম ভাই, ফেসে কখনোই পেভিসন লাগানো যাবে না, শুধু স্পেসিফিক 2-1টা ডিজিজ ছাড়া। সো আপনি ফেসে যদি পেভিসনটা এভাবে দীর্ঘদিন লাগান, তাহলে ফেসের ওই চামড়া ড্যামেজ হয়ে রক্তনালীগুলা বাইরের দিকে চলে আসবে, আপনি রোদে গেলে আপনার মুখ জ্বলবে। আশা করব এরপর থেকে আর কখনোই পেভিসন লাগাবেন না মুখে, এবং পরবর্তী সময়ে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট দেখে নেবেন।
ফেসের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কিভাবে কোনো পরামর্শ ছাড়া এইসবের ওষুধ ব্যবহার করেন, আমার বুঝে আসে না। আমরা একদম জিরো ফ্যামিলি থেকে এসেছি, কিন্তু কখনোই এরকম মাথায় আসে না যে মুখে কিছু ব্যবহার করে ফর্সা হয়ে যেতে হবে বা দাগ সরাইতে হবে। কখনোই আসে নাই। দাগ ছিল, এখন চলে গেছে। তো এই জন্য মুখে যা তা লাগাবেন না। আপনার টাকা থাকলেই ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে এনে ইচ্ছা মতো লাগাই দিলেন, এটা করা যাবে না। হ্যাঁ, অবশ্যই করা যাবে না। ফরিদ হোসাইন, আসসালামু আলাইকুম স্যার, আমার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে আর ভুড়ি আচ্ছা, ভুড়িরে বুড়ি লিখছেন। আমি তাই চিন্তা করতেছিলাম যে ছেলে মানুষের আবার বুড়ি হওয়ার ব্যাপারটা কিভাবে আসে। তো যাই হোক, ভুড়ি বেড়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে আপনি যদি খাবার বেশি খান তাহলে ওজন বেড়ে যেতে পারে, 1। 2 হচ্ছে আপনার থাইরয়েডে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কম খাবার খেলেও ওজন বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার জন্য একটা TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা একটা চেক করে নেবেন। যদি এটা কম বা বেশি থাকে সেক্ষেত্রে হরমোন বিশেষজ্ঞ দেখিয়ে নেবেন। আমার বিশ্বাস যদি এটা স্বাভাবিক থাকে তাহলে আপনি দৈনন্দিন একটু করে হাঁটাচলা করলে, আধা ঘন্টা হাঁটাচলা করলে ওজন বাড়বে না। হ্যাঁ, আমি কিন্তু প্রচুর ভোজন রসিক এবং প্রচুর খাবার খেতে পছন্দ করি, কিন্তু ওয়েটটা বাড়ে না শুধু এক্সারসাইজের কারণে। হ্যাঁ, সকালবেলা 1 ঘন্টা হাঁটলে বা সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা হাঁটলে আমার মনে হয় না আপনি যাই খাবারই খান না কেন সেটা আপনার বডিতে ওইটা থেকে যাবে, মানে ওজন বাড়াবে। আপনার ওজন তখন নিয়ন্ত্রণে থাকবে। গম্ভীরা, হ্যাঁ, শিশি সাহেব, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, মিশাত ক্লিনিকে বসি, বুধবারে বসি। ধন্যবাদ, চাপাই থেকে দেখছেন। অবশ্যই আপনার চাপায়ের মানুষজনকে আমার গ্রুপে অ্যাড করে দিবেন। আর আমি ট্রান্সফার হয়ে গেলেও মান্দাতে, যেহেতু আমার এখানে নারীপোতা, আমি হচ্ছে সপ্তাহে 2 দিন প্ল্যান করেছি আমার মান্দাবাসীর জন্য রাখবো। কারণ হসপিটালে আমি মোটামুটি প্রতিদিন 80 থেকে 100টা করে স্কিনের পেশেন্ট দেখেছি, সেটাও হচ্ছে মানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের। তো আমার চেষ্টা থাকবে, আন্তরিকতার কমতি থাকবে না। আমি চেষ্টা করব হচ্ছে আমার উপজেলার মানুষকে সপ্তাহে 2 দিন সেবা দিতে। আর অবশ্যই আমার চেম্বারে, সেটা নওগাঁ হোক, সেটা ঢাকা হোক, সেটা হচ্ছে আমার মান্দা হোক, যেখানেই হোক, আপনার যদি আর্থিক কষ্ট থাকে তাহলে ডেফিনেটলি এটা আমার নলেজে দিতে হবে যে আপনি গরিব বা আপনি এটা বিয়ার করতে পারছেন না বা আপনার হচ্ছে টাকা পয়সা নাই। এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাকে হচ্ছে নলেজে দিতে হবে, আমাকে দেখাইতে আসলে। না হলে কিন্তু আমি বুঝবো না। একটু বলবেন, আমি যতটুকু ছাড় পারি আমি করে দিব ইনশাল্লাহ। ইভেন টেস্টের ক্ষেত্রেও একই কথা, কারণ আমি যেগুলো লাগে সেগুলোই দিই এবং সেক্ষেত্রেও আমি চেষ্টা করি যে যদি কারো ছাড়ের প্রয়োজন হয় আমি ফোন করে বলে দিই বা চেষ্টা করি যে তার জন্য যতটুকু সুবিধা হয় করে দেওয়ার জন্য। এটুকু আমার আন্তরিকতা থাকে, কারণ অ্যাজ এ ডক্টর না, অ্যাজ এ হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী বা ভাই হিসেবে এই চেষ্টাটুকু আমার থাকে। তো এটা আমাকে নলেজে দিতে হবে আসলে, না হলে এটা আমার থেকে অটো বোঝার কোনো চান্স নেই। মাইনুদ্দিন সাহেব, ওয়ালাইকুম সালাম। জানাব, আমি চিত হয়ে শোয়ার পরে চোখে ঘুম অনুভব হওয়া মাত্রই নাক ডাকি, শ্বাস বন্ধ হয়ে আসে। নাক ডাকার ব্যাপারটা তো ভাই আমি না, এটা নাক কান গলা বিশেষজ্ঞ দেখাইতে হবে আপনার। নাক কান গলা বিশেষজ্ঞ দেখাইলে আশা করি আপনার সমস্যাটা সলভ হবে। মান্দা উপজেলা কমপ্লেক্সে অনেক দিনই পাওয়া যায়, 7 দিনই পাওয়া যায়। এই প্রশ্নটা আমি সবচেয়ে বিরক্ত হই, খুবই বিরক্ত ফিল করি মুত্তালিব সাহেব, কারণ এই নিয়ে আমার অনেকগুলো পোস্ট আছে আমার পেজে, কবে কবে আমি বসি, কোন কোন সময় বসি। ইভেন আমি স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝে মাঝেই ছবি দিই। আমাদের এটা সরকারি চাকরি, এটা আমার বাপের প্রতিষ্ঠান না যে আমি আজকে গেলাম কালকে গেলাম না। হ্যাঁ, বাপ দাদার সম্পত্তি না, আমাকে প্রতিদিনই যাওয়া লাগে। তবে নাইট ডিউটি থাকলে সকালে পাওয়া যায় না, এই কারণে হয়তো 2-1 দিন থাকি না, না হলে প্রতিদিনই যেতে হয় আমাকে হাসপাতালে। থ্যাংক ইউ ফিরোজ সাহেব, আপনি নাম মেনশন করে দিয়েছেন। চেষ্টা করবেন যারা আপনার পরিচিত আছে, যাদের ফেসে এরকম সমস্যা আছে, ব্রণ, তারপর অবাঞ্ছিত লোম মেয়েদের, বা মেস্তা বা কালো দাগ দূর করতে পারছে না, বা অন্য কোনো সমস্যা, তাদেরকে মেনশন করে দিতে পারেন। নাম মেনশন করে দিলে ফেসবুক থেকে তারা দেখতে পারবে। এটাও একটা ভালো অপশন। সোহেল সাহেব, খাগড়াছড়ি জেলা থেকে দেখলাম, থ্যাংক ইউ ভাই। নেক্সট লাইভে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে হয়তো আপনার কোনো কাজ আছে। আবিদ হাসান খান, ধন্যবাদ প্রিয় বন্ধু, পাবনা থেকে দেখছো। পাবনার মানুষজন কিন্তু আমার পেজে খুবই কম, আশা করব তুমি পাবনার মানুষজনকে আমার পেজে অ্যাড করে দিবা। উত্তরাঞ্চলের মানুষজন আমার পেজে খুবই কম,
আমার পেজে কিন্তু 80% মানুষই ঢাকার, যার কারণে আমার সব মানুষজনই কিন্তু ঢাকা থেকেই আমাকে দেখে। তো আশা করব যে যারা আমার যে চাপায়ের গম্ভীরা ভাই, তারপর হচ্ছে এই যে আমার পাবনার বন্ধুরা ভাইরা, বগুড়া নওগাঁ যেখানে যে অবস্থায় আছেন, তারা চেষ্টা করবেন আমার পেজে তাদেরকে অ্যাড করে দিতে, যেন তারা উপকৃত হয় এবং এই মেসেজগুলো পৌঁছায় দিতে। অনেকে টাকার ভয়ে ডাক্তার দেখায় না। আমি সব সময় বলি, টাকার জন্য কখনো চিকিৎসা আটকে থাকবে না। চিকিৎসা ব্যাপারটা হচ্ছে মৌলিক ব্যাপার। টাকা পয়সার সমস্যা থাকলে ডেফিনেটলি সরকারি হাসপাতালে চলে আসবেন। টাকা অনেক থাকলেও সরকারি হাসপাতালে আসবেন, কারণ এখানে 5 টাকায় সেবাটা পাচ্ছেন। কে কি করে এটা আমার জানার বিষয় না, আমি কিভাবে দেখি সেটা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আন্তরিকতার সাথে চেষ্টা করি। আর একটা ব্যাপার বলি, আমাদের ব্যবহারটাও কিন্তু অপোজিট পাশে যে আপনি আমার সাথে কথা বলছেন তার ব্যবহারের সাথেও কিন্তু অনেকখানি নির্ভরশীল, কারণ আমরা কিন্তু মানুষ, গরু ছাগল বা রোবট না। তো এই ক্ষেত্রে আপনি যতটা অমায়িক মহানুভব, অপোজিট পাশ থেকে আমরাও কিন্তু ঠিক ততটাই মহানুভব এবং আন্তরিক। তো চেষ্টা করবেন ভালো ব্যবহার করতে, ভালো ব্যবহার পাবেন ইনশাল্লাহ। 100 জনের সাথে ভালো ব্যবহার করলে 90 জনের কাছ থেকে ফিরতি ভালো ব্যবহার পাবেন। 10 জন থাকবে কুলাঙ্গার, ওরা ভালো ব্যবহার করবে না, ওইটা ধরে নেবেন যে ওইটা ভালো না। রিমঝিম স্যার, আমার ফেসের একপাশে অল্প জায়গায় ছোট ছোট ব্রণ হয়, সারা বছর থাকে, এখন কি করা যায়? আমি অলিভ অয়েল ব্যবহার করি ফেসে। অলিভ অয়েলের কারণে মুখে ব্রণ হতে পারে। আপনি উক্ত এলাকাগুলোতে আপাতত অলিভ অয়েল দিবেন না। আর ফেসে কোন রকম ফেয়ারনেস ক্রিম দিবেন না। মেকআপ যদি ব্যবহার করেন, মেকআপ খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে। আর চেষ্টা করবেন মেডিকেটেড ফেস ওয়াশ ব্যবহার করার। এরপরেও না কমলে পরবর্তীতে আমার অনলাইন সেবা আছে, ওখানে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের এই ব্যাপারে হেল্প করতে ইনশাল্লাহ। শামীম ইসলাম ভাই, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? যৌন সমস্যা নিয়ে একটা না 10-12টা লাইভ হবে, ওই সময় এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেস। শামীম সাহেব, আপনি মনে হয় লাইভের বিষয়বস্তুটা দেখেন নাই। ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে আপনার এই ব্যাপারটা নিয়ে। আমিনা বেগম শাহিনুর, স্যার আমার চুল একেবারে পাতলা, নেই বললেই চলে, উপায় বলেন। আমিনা বেগম শাহিনুর, আমার রিসেন্টলি 2-3টা পেশেন্টকে আমি যুদ্ধ করে যাচ্ছি তাদের মাথায় চুল করার জন্য। মেয়েদের চুল যদি একবার খালি হয়ে যায়, সেটা চুল করা খুবই টাফ। এবং আমার কাছে ওনারা অনেক দূর থেকে আসেন, একদম ময়মনসিংহের লাস্ট পোর্শন থেকে আসেন কষ্ট করে। এবং আমি তাকে লাস্ট 4 বার ধরে, আমি 4 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি। তার হেয়ার ফল নাই, কিন্তু নতুন চুল গ্রো করাইতে আমার একদম খবর হয়ে যাচ্ছে। পিআরপি প্লাস ওষুধ সব মিলিয়েই আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে রেজাল্টের কাজ খুবই স্লো, ধীরে ধীরে হচ্ছে। তো এজন্য চুল শেষ হওয়ার আগে আমার মা বোনদের আমি বলবো যে চুল শেষ হয়ে যাওয়ার আগেই চিকিৎসা নেবেন। চুল শেষ হয়ে গিয়ে আসলে কিন্তু সেটা খুবই টাফ, এবং হচ্ছে দেখা যায় যে মানে খুব ঝামেলা হয়ে যায়। লাস্ট শুক্রবার এমন অবস্থা হয়েছে, আমার ছোট ভাই নাহিদ আসছে, আমি ওরে চিনতে পারি নাই। মানে মাথা এতটা হ্যাং হয়েছে। শুক্রবারে সারা বাংলাদেশ থেকে এত মানুষজন আসে যে আসলে পরে মাথা মাঝে মাঝে কাজ করতে চায় না। ব্রেক দিই, পিআরপি করি, ইলেকট্রোকটারি করি, বাট দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কিছু সময় মাথাও কাজ করে না। তো নাহিদ সাহেব, ছোট ভাই, এই যে লাইভে তোমার কথা বলে দিলাম। তোমার কথাটা আমার ওই দিন খারাপ লাগছে, আমি আসলে চিনতে পারি নাই। এরকম ঘটনাও ঘটতে পারে লাইফে। যাই হোক, ডার্ক সার্কেল কিভাবে যাবে? লক্ষ্মী গুহা, এটা আসলে ডার্ক সার্কেলের ব্যাপারটা খুব টাফ। আপনাকে দীর্ঘদিন ফলো আপ করতে হবে। ডার্ক সার্কেল যাবে, এটার অনেক প্রসিডিউর আছে বর্তমানে লেজার সেন্টারগুলোতে। আর লেজারে আমি এখনো অতটা মানে ট্রাস্টের পর্যায়ে যেতে পারি নাই, হয়তো ওই পর্যায়ে গেলে আমিও শুরু করবো ইনশাল্লাহ। তো আপাতত ওষুধ দিয়ে চেষ্টা করবেন, তাহলে আশা করি যে এটাতে সফলতা আসতে পারে। ফয়সাল আহমেদ সাহেব, চোখের নিচে কালো দাগ কিভাবে দূর করা যায় একটু বলেন। চোখের নিচে কালো দাগ দুশ্চিন্তা, রাত জাগার হ্যাবিট থাকলে বেশি হতে পারে। বেশিরভাগ সময় স্ট্রেসের কারণে হয়। আর স্ট্রেসের কারণে হলে স্ট্রেস যতদিন যা যাবে ততদিন এটা কিন্তু দূর হবে না। আর চোখের নিচে কালো দাগের যে চিকিৎসা, এক একটা ক্রিম 3000-4000 টাকা দাম, কিন্তু কাজ করে এত স্লো যে আমি ওষুধ দেওয়ার সময় সবসময় এই পরামর্শটা বলে দিই যে ভাই এটার কাজ হবে স্লো, এটা দিনের দিন কাজ চাইলে কিন্তু পাবেন না, এবং রেসপন্স আসতে সময় লাগে মিনিমাম 3-4 মাস। তো এই ধৈর্যটুকু নিয়ে যদি আপনি ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে পারেন, আশা করব যে এখান থেকে
আপনাদের উন্নতি হবে ইনশাআল্লাহ। লিওন বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। ময়নুল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলাম শেখ, আমার মুখে একটু খুশকি খুশকি ভাব হয়, সমাধান আছে? জি, মুখে খুশকি হতে পারে যাদের দাড়ি অনেক ঘন, দাড়ি মোছ অনেক বেশি ঘন থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে মুখে খুশকি হতে পারে যদি মাথায় খুশকি থাকে। আর সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হচ্ছে যদি ড্রাইনেসের কারণে হয় সেক্ষেত্রে অলিভ অয়েল বা গ্লিসারিন ব্যবহার করবেন যদি ব্রণ না ওঠে। আর যদি এটা রিয়েলি খুশকি হয় তাহলে সেক্ষেত্রে মেডিকেটেড শ্যাম্পু অল্প পরিমাণে নিয়ে সেটা খুবই অল্প পানি মিক্স করে মাথায় ফেনা করবেন, ওই ফেনাটুকুই এগুলোতে একটু লাগাই রেখে ধুয়ে ফেলবেন। মুখেরটা বেশি সময় রাখা যাবে না, তাহলে ব্রণ বের হবে। তো এক্ষেত্রে ওইভাবে আপনি ধুয়ে ফেলবেন। এটা ব্যবহার করেন 7 দিন বা 10 দিন, দেখবেন এটা চলে গেছে। আশা করব চলে যাবে। যদি না যায় তাহলে অন্য কোনো কারণ খুঁজে বের করতে হবে। গোলাম সারোয়ার লিটন, থ্যাংক ইউ সো মাচ। সালমা আলম, আমি অলরেডি এই কথাটা বলেছি যে ছোট ছোট লাল তিল যেটা বা ফ্রিকেলস বা মেস্তা এটা কিভাবে দূর করা যায় আমি অলরেডি বলে ফেলেছি, আপনাকে পুরো লাইভটা শুনতে হবে। মুখে বেশি পরিমাণ ব্রণের আমার, যদি আপনারা কেউ আমার পেজে যান তো এই পেজে গেলে আপনারা দেখবেন যে ওইখানে ফটোস বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনারা দেখবেন আমি কিছু ব্রণের ছবি শেয়ার করে রেখেছি চিকিৎসার আগে এবং পরে। তো উনি সিলেট থেকে এসে আমার হচ্ছে চেম্বারে চিকিৎসা নিয়েছেন, অনেকদিন হয়ে গেল। তো এবং অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, আলটিমেটলি আমার কাছে এসে আল্লাহ পাকের দয়ায় উনি ভালো হয়ে গেছেন। তো উনার ফেসের কিছু ছবি শেয়ার করা আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে, যে ওই টাইপের ব্রণও ভালো হয়। তাহলে আপনার ফেসের ব্রণ আপনার কাছে ব্রণ মনে হবে না, মনে হবে না এটা চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। আপনারা যাদের ব্রণের সমস্যা আছে তারা ওইটা দেখে নেবেন। কথা ক্লিয়ার আসতেছে না? কথা তো ক্লিয়ার আসার কথা, নেট তো সমস্যা নেই, হয়তো নেট যদি সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো কথা নাও ক্লিয়ার আসতে পারে। তো চুল সাদা হওয়ার যে ব্যাপারটা, চুল সাদা দাড়ি সাদা এগুলার আসলে তেমন কোনো চিকিৎসা নেই, আর থাকলেও আমার নলেজে নেই। যদি আমি বাইরের বিশ্বে যদি এই চুল রিলেটেড যে ট্রেনিংগুলো আছে সেগুলো করার সময় যদি এরকম কোনো সোর্স পাই অথেন্টিক, তাহলে আমি বাংলাদেশে এই সাদা চুলের চিকিৎসা শুরু করব ইনশাল্লাহ। এবং ফাসলান কথা ছিল, পার্সোনাল কথা এখানে তো বলা যাবে না। আর ফোন নাম্বার আমি শেয়ার করি না, এটা অনেক আগেই বলেছি। হ্যাঁ, থ্যাংক ইউ লিটন সাহেব, ক্লিয়ার কথা শোনা যাচ্ছে। সুলতানা, ওয়ালাইকুম সালাম। আশা করব এখন যারা নতুন নতুন জয়েন করছেন লাইভটা শেয়ার করে দিবেন। পিন্টু, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। স্যার আপনার জন্মস্থান? আমার জন্মস্থান নওগাঁ জেলার মান্দা থানায়। আমি এখানেই এই জন্য এখন আমার এলাকায় আছি। উল্লাস সাহেবের, রকনুজ্জামান উল্লাস সাহেবের মেসেজ কমেন্টটা মিস হয়ে গেছিল, দুঃখিত। ওয়ালাইকুম সালাম। বাবার পায়ের তালু ফাটে, এই সমস্যা 3 বছর যাবত, কিছুদিন ভালো থাকে আবার ফাটা শুরু হয়, খালি পায়ে হাঁটতে পারে না। যদি লং টাইম এরকম পা ফাটার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে বেটার হবে সরাসরি হাসপাতালে নিয়ে আসা। হ্যাঁ, আর এটার চিকিৎসাটা হচ্ছে, পা ফাটার চিকিৎসাটা খুবই, আমি বলি যে আসলে স্যাটিসফ্যাক্টরি না, মানে তুষ্টি নিয়ে যে আমি আপনাকে একটা চিকিৎসা দিব এবং ওই চিকিৎসায় ভালো হয়ে যাবে, জিনিসটা মোটেও এরকম না। এবং এই চিকিৎসাটা আসলে বহুত কঠিন, পা ফাটার রোগের চিকিৎসা করা, যদি সারা বছর পা ফাটার সমস্যা থাকে। তো সেক্ষেত্রে অনেক কারণ থাকে, আমরা কারণগুলো সার্চ করে বের করার চেষ্টা করি। আর আঙ্কেলের জন্য আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অলিভ অয়েল ব্যবহার করবেন। কোলটার শ্যাম্পু পাওয়া যায়, হ্যাঁ, ডিনোটার বা 20টার,
ডারমাটার, এরকম অনেক রকমের, এই নামগুলার অনেক রকমের শ্যাম্পু পাওয়া যায়। পায়ের তলায় শ্যাম্পুগুলা দিয়ে 10 মিনিট রোদের দিকে ফেস করে পাটা রাখবেন, আর দিয়ে 10-15 মিনিট পরে পা ধুয়ে দিবেন। এটা একটা পসিবল থাকলো। আর এছাড়া অলিভ অয়েল ব্যবহার করবেন। যদি তাও না সারে, ডেফিনেটলি এটা চেষ্টা করবেন একজন স্কিন স্পেশালিস্ট দেখাইতে। পারলে যদি সময় থাকে বা কাছাকাছি অবস্থান হয় তাহলে আমার হাসপাতালেও আসতে পারেন, আমি চেষ্টা করবো আন্তরিকভাবে। তবে মিনিমাম 6 থেকে 9 মাস সময় দিতে হবে এবং বারবার ফলো আপ করার একটা মানসিকতা রাখতে হবে। এই চিকিৎসাটা, উল্লাস সাহেব, এই চিকিৎসাটা অনলাইনে হবে না। আমার অনলাইন সেবা আছে, কিন্তু এই চিকিৎসাটা অনলাইনে সেবা নিলেও আপনার এটা খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না। তারপরও চেষ্টা করে দেখতে পারেন, ভালো করার মালিক তো আল্লাহ পাক। হ্যাঁ ইউনুস সাহেব, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম যে কালো দাগ কিভাবে দূর করা যাবে, এবং কালো দাগ কিন্তু এমনি চলে যায়। কালো দাগ একটা সার্টেন টাইম পরে স্কিনের গঠনগতভাবে জিনিসটা সলভ হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সব সময় থাকার জন্য না, এটা কিন্তু ভালো হয়ে যায়। তো আপনাদের এইরকম যদি কালো দাগের সমস্যা থাকে, কালো দাগের জন্য আলাদা ক্রিম পাওয়া যায়, যেমন স্পট ক্লিন ক্রিম। কিন্তু এগুলা যদি ব্যবহার বিধি না জানেন তাহলে মুখ পুড়ে যাবে, একদম বার্ন হয়ে যাবে। এবং দেখা যায় রিসেন্টলি আমি 4-5টা এরকম রুগী পেয়েছি, তারা গ্যাকোজিমা লাগিয়ে পুরা দাউদের যে চামড়া এরিয়া, ওই পুরা এরিয়ার সব চামড়া উঠে গেছে, পুরা রক্তাক্ত লাল অংশ নিয়ে চলে আসছে। একজন তো লুঙ্গি পরে আসছে, তার স্কোটাম মানে তার যে থলি, তারপর তার পেনিস, তার সাইড, এই সবগুলা চামড়া তুলে পুরাটা একদম রক্ত রক্ত করে হাসপাতালে আসছে। সে আর মানে হাঁটাচলা করতে পারছে না। তো এই কারণে যা তা লাগাবেন না, যে কোনো জায়গায় যা তা লাগানো যাবে না। আর কপালের কালো দাগ দূর করার জন্য ওই যে বললাম স্পট ক্লিন ব্যবহার করতে পারেন, কিন্তু খুব সাবধানে। আমি লাইভের শুরুতে যেভাবে বলেছি সেভাবে ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু বেশি দিয়ে দিলে পুড়ে যাবে, চোখে গেলে অন্ধ হয়ে যাবেন। সাবধানে ব্যবহার করতে হবে। আরিফ শিকদার সাহেব, অনলাইন সেবাটা নিতে পারি? জি, আপনারা আমার পেজে অনলাইনের ব্যাপারগুলা দেওয়া আছে, অনেকগুলা পোস্ট করা আছে, আর অনেক ব্যাপার থাকে এগুলা চিকিৎসার ক্ষেত্রে। তো সরাসরি আমার যে অ্যাটেন্ডেন্স আছে, আজকের কথাই বলি, এক ভাই, সে হচ্ছে বিকাশ নাম্বারে নগদে টাকা পাঠিয়ে দিয়েছে। তো আসলে আমার অ্যাটেন্ডেন্স তো, ও তো বুঝতেছে যে এই টাকা আমি তুলবো কিভাবে, এই টাকা তো আমি স্যারকে দিতে পারবো না, সে তো আর হচ্ছে আমাকে বলতেছে না। পরে দেখি উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, স্যার আমি তো এটা করে ফেলেছি। ওইটা আমাকে সে সরি বললেই হয়তো, আমি তাকে দেখে দিতাম, কারণ টাকাটা ইস্যু না, তার দেখাটা ইস্যু। কিন্তু সে কি করতেছে, সব জায়গায় মেসেজ দিচ্ছে, আমাকে মেসেজ দিচ্ছে, পেজে কমেন্টের মধ্যে যে লিখতেছে, বিভিন্ন ভাবে লিখতেছে। তা আমি আবার হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিলাম যে আপনাকে বলেছে বিকাশ করতে, আপনি নগদ পাঠাইছেন কেন? তাহলে উনার তো আলাদা নগদ নাম্বার আছে, আর এক নাম্বারে 2টা নগদ বা এক নাম্বারে 2টা একই আইডি কার্ড দিয়ে 2টা বিকাশ করা যায় না। তো পরে হয়তো উনি ওনার ভুল বুঝতে পেরেছে কিনা আমি জানি না, যদি বুঝতে পারে তাহলে ওটা সলভ পাবে। আর ওটা সরি বলে উনি কিন্তু চিকিৎসা নিয়ে নিতে পারতো। ওটা লস হয়েছে, অসুবিধা নেই, তারও লস, এদিকে আমারও লস, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু ওইটাকে ইস্যু বানানো যাবে না। হ্যাঁ, ওইটাকে ইস্যু বানায় এটাকে বড় পর্যায়ে নিয়ে যাওয়া, এগুলা করা যাবে না। এগুলা করলে আলটিমেটলি কোনো লাভ নেই, ভুল তার। হ্যাঁ মইনুল সাহেব, আপনি সৌদি আরবে আছেন, অসুবিধা নাই তো? সৌদি আরবে আছেন, আমি তো সৌদি আরব যেতে পারবো না, না হলে আপনাকে যে চিকিৎসা দিতাম। আপনি আমার পেজে অনলাইনে চিকিৎসা নেওয়ার পদ্ধতির মানে চার্ট দেওয়া আছে, ওই চার্টের নাম্বারে কথা বলবেন, বিস্তারিত জানবেন, জানার পরে সিরিয়াল দিবেন। কারণ আপনার হচ্ছে ভিজিট বিকাশ করার পরে ও সিরিয়াল দেয়, সিরিয়াল দেওয়ার পর আমার কাছে আপনার সব ডিটেলস নেওয়ার পর আমার কাছে ফোন দেয়, কারণ আমি তো বিকালে চেম্বার করি, চেম্বারের ফাঁকে ফাঁকে অনলাইনে রুগী দেখানো হয়, এবং আমি প্রতিদিন কিন্তু 5টা অনলাইনে পেশেন্ট দেখি। কাজে অনেকে, যেমন আজকে অনেকে আবেদন করে ফেলছে, আমি তো এতগুলো রুগী দেখতে পারবো না, তাহলে আমার মান থাকবে না, এবং আলটিমেটলি ভালো না হলে দুর্নাম আলটিমেটলি আমারই হবে, এবং আলটিমেটলি দেখা যাবে যে আমি হচ্ছে এখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হইলাম, যে আমার সুনামটা অক্ষুণ্ণ থাকলো না। তো এই জন্য আমি হচ্ছে একটা লিমিটেড মাত্র 5 জন অনলাইনে দেখি প্রতিদিন। সো এই ক্ষেত্রে আপনি আগে ডিটেল জেনে নেবেন, কল দিয়ে, নাম্বার দেওয়া আছে 2টা, কল দিয়ে ডিটেল জেনে নিয়ে তারপর ডিসিশন নেবেন আপনি অনলাইনে দেখাবেন না সরাসরি দেখাবেন।
তারপর ডিসিশন নেবেন। আর টাকার সমস্যা থাকলে অবশ্যই জানাইতে হবে, জানাইলে ওই ব্যবস্থা করা যাবে। থ্যাংক ইউ আরিফ মিদা ভাই, আপনি মেনশন করেছেন। সুফল সাহেব ভাইয়া, মুখ টান টান লাগে পানি দিলে, কিসের জন্য? মুখ টান টান লাগা তো ভালো, অনেকে হচ্ছে বোটক্স করে, লেজার করে মুখ টান টান করার জন্য। হ্যাঁ, আমি মাইক্রো নিডলিং করে দিই সুন্দর থাকার জন্য। হ্যাঁ, বয়স বাড়বে না। একটা প্রসিডিউর আছে মুখের মধ্যে, দাগ দূর করা, গর্ত দূর করা, তারপর হচ্ছে মেস্তার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটাকে আমরা বলি পিআরপি প্লাস মাইক্রো নিডলিং। এটা করলে বয়স বাড়ে না। হ্যাঁ, মনে হবে যে সে আগের মতোই আছে, তরুণ আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, কিন্তু অনেক কস্টলি, অনেক বেশি কস্টলি। এক এক সেটিং এ 5,000 6,000 টাকা খরচ হয়। বড় জায়গায় লেজার সেন্টার গুলাতে করলে 15-20,000 টাকা খরচ হয়। আমাদের মতো ছোট ডাক্তারদের কাছে করলে 4,000-5,000 টাকা খরচ হয়। তো এরকম ভেরিয়েশন হয়, কোথায় করাচ্ছেন, কিভাবে করাচ্ছেন, এগুলোর ব্যাপার স্যাপার থাকে। তো এই মুখ টান টান লাগা ভালো। আর যদি বেশি টান টান হয় তাহলে বুঝবেন আপনার মুখটা ড্রাই। সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল বা আদার্স কোনো কিছু, গ্লিসারিন বা যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, যেটাতে ব্রণ হবে না। যদি দেখেন একটা দুটা ব্রণ হচ্ছে তাহলে ময়েশ্চারাইজার চেঞ্জ করতে হবে। নিশি হাসান বন্ধু, আমি তোমার সাথে অনলাইনে ট্রিটমেন্ট নিতে চাই ফর স্কিন প্রবলেম। ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম বান্ধবী। ওই যে বললাম পেজে দেওয়া আছে, তারপরেও তুমি আমাকে নক দিও, আমি তোমাকে পার্সোনালি পাঠাই দিব জিনিসটা। তারপর তুমি কথা বলে সিরিয়াল দিও। আর আমি 5 জন দেখি তো, তবে 4-6 হইলে তাদের হচ্ছে 5 জনের বাইরে তারা সবসময় এলাও, অসুবিধা নেই। আর ভিজিটও কম। আর আমি কিন্তু পোস্ট করে, ফেসবুকে কিন্তু পোস্ট করে বলেছি যে মাদ্রাসার হুজুর বা যারা ইমাম সাহেব, আমি তাদের ফ্রি দেখি। এটা চেম্বারে যে যারা আসেন তারা অবশ্যই পরিচয়টা দিবেন। এবং মুক্তিযোদ্ধাদের আমি অলওয়েজ ফ্রি দেখি। এটা কিন্তু ফ্রি দেখাটা আমার কোনো ক্রেডিট না, আমি তাদেরকে অনার করি। তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাকে আগে থেকে নলেজে দিলে বেশি ভালো, না দিলে আসলে আমি তো অত বুঝতে পারবো না। আর এদের ক্ষেত্রে আমি সবসময় যেটা প্রিফার করি, এটা অনলাইনে আমি দেখি না, সবসময় মানে সরাসরি দেখি। কারণ অনলাইনে বেশিরভাগই হচ্ছে ভণ্ড প্রতারক গুলা হচ্ছে এগুলা পরিচয় ব্যবহার করে ফ্রি দেখাইতে চায়। অনেকে আছে ফকির সেজে ফ্রি দেখাইতে চায়। কত রকমের যে রঙ্গ তমাশা আছে, এটা যারা এই লাইনে কাজ করে তারা ছাড়া আর কেউ বুঝবে না। তো যাই হোক, লাইলা পারভিন বলেছেন হাত পায়ের চাইতে মুখ কালো, কি করতে পারি? হাত পায়ের চাইতে মুখ কালো, প্রথম কাজ হচ্ছে আপনি যে উপাদানগুলো ব্যবহার করেন মুখে, ওগুলা বাদ দিবেন। এটা এই জিনিসপত্র ব্যবহারের ফসল হিসেবে হতে পারে, কারণ হাত পা তো বেশি কালো হয় সবার, আপনি ব্যতিক্রম। তাহলে এক্ষেত্রে ডেফিনেটলি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা আপনার এরকম মানে ঝামেলা করছে, তো চেষ্টা করবেন ওই রকম কিছু ব্যবহার না করার জন্য। হ্যাঁ, তাহলে আশা করব যে আপনার এই জিনিসটার উন্নতি হবে ইনশাআল্লাহ। আর মুখ কালো, এক্ষেত্রে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। লাইভের শুরুতেই আমি সানস্ক্রিন ব্যবহারের নিয়ম এবং কোন টাইপের গুলা ব্যবহার করবেন এগুলা বলে দিয়েছি। যেগুলাতে জিঙ্ক আছে এই টাইপের সানস্ক্রিন গুলা খুব ভালো হয়, মানে কম্পোজিশনের মধ্যে জিঙ্ক কন্টেইনিং আছে। এইরকম যে সানস্ক্রিন গুলা থাকবে বাইরের, সেগুলা খুব ভালো হয়, মেডিকেটেড। হ্যাঁ, রিমা আলম, আপনি মনে হয় অনেক লেটে লাইভে এসেছেন। আমরা মেস্তা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। হ্যাঁ, আর মুখে যে পোরের ব্যাপারটা আছে, এটা আমি বলতে চেয়েছিলাম যে মুখে গর্ত, ব্রণ হয়ে যাওয়ার কারণে অনেকে ব্রণ গেলে ওই জায়গাগুলোতে গর্ত করে। তো গর্তর চিকিৎসা কিন্তু খুব কঠিন, এবং আমি যেই প্রক্রিয়াটা একটু আগে বলেছি পিআরপি প্লাস মাইক্রোনিডলিং, আমরা কিন্তু এই প্রক্রিয়াটা এই ব্রণের গর্ত দূর করার জন্য করি। সাধারণত 4 থেকে 6 বার করতে হয়, প্রতি মাসে একবার করতে হয়। খরচ হয় 5,000 থেকে 30,000। আপনি কোন জায়গায় করছেন, কোন ডাক্তার করছে এগুলোর উপর। আমার কাছে করতে 5,000 খরচ হয় প্রতি সেটিং এ। আর 30,000 করতে অনেক বড় বড় ডাক্তার সাহেব আছেন আমাদের দেশে, তাদের চেম্বার ফ্যাসিলিটি ভালো। হ্যাঁ, তো সেখানে খরচ বেশি হয়। আরিফ সাহেব, থ্যাংক ইউ, রামগড় থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তো যারা নতুন জয়েন করেছেন বা আগে থেকে আছেন, যারা শেয়ার করেন নাই, লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আর এছাড়া
আমরা ফেসে কিন্তু শুধু যে এই দাগগুলো হয় এইরকম না, কিন্তু ফেসে কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হয়। কোথায় টিউমার হয়? এই জায়গায় এক ধরনের টিউমার হয়, দানা 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 থাকে, অনেক ফিমেলের থাকে। এছাড়াও এই জায়গায় আরেকটা রোগ হয়, সেটাকে আমরা বলি জ্যান্থেলেজমা। তো এই জ্যান্থেলেজমা হচ্ছে, দেখবেন অনেক গ্রামে অনেক ফিমেল আছে, অনেক মেল আছে, যাদের এই দুই কর্নারে একটু হোল্ডে টাইপের ফোলা অংশ থাকে, এই দুই কর্নার, এই দুই কর্নার, হ্যাঁ, এই দুই কর্নার আর এই দুই কর্নার। তো এইরকম যাদের ফোলা অংশ থাকে, এই ফোলা অংশটা চর্বি জমার কারণে হয়। তো এই চর্বিটাকে আমরা একটা রোগ বলি, জ্যান্থেলেজমা বলি। তো এই ক্ষেত্রে এটার কিন্তু খুব ভালো চিকিৎসা পদ্ধতি আছে, কিন্তু এই ক্ষেত্রে চিকিৎসার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উনার রক্তের চর্বি কমানো। কারণ আপনারা জানেন রক্তের চর্বি মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে, হুট করে হার্ট অ্যাটাক, স্ট্রোক করে দিতে পারে। তো এইগুলা কিন্তু চর্বি যে রক্তে বেড়ে গেছে, এটার কিন্তু একটা লক্ষণ যে আপনার এইরকম সাইড দিয়ে চর্বি জমতেছে। তো এইরকম কন্ডিশন থাকলে চেষ্টা করবেন যে ডাক্তার দেখিয়ে এটা সলভ করে নেওয়ার। আর বললাম যে চর্বি, শরীরে চর্বি কমানোটা সেক্ষেত্রে ফরজ হয়ে যায়, কারণ এটা বাইরে চলে আসতেছে, মানে আপনার বাইরের অঙ্গে এটা ডিপোজিট হচ্ছে, মানে আপনার ভিতরে হার্টে, মগজে, আর ছেলে মানুষদের পেনিসে, এই জায়গাগুলোতেও ডিপোজিশন হচ্ছে, যার কারণে এখানে সেক্সুয়াল সমস্যা হয়। হার্টে হলে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে হলে স্ট্রোক হতে পারে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা সচেতনতা হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ধন্যবাদ রেবেকা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। জয়নাল ইসলাম জাহিদ ভাই, আমার এখনো বগুড়ার পোস্টিং কনফার্ম হয় নাই। যদি এটা কনফার্ম হয়, তারপরে আমি আমার পছন্দনীয় একটা জায়গায় বসবো, যেখানে আমি আমার স্বাধীন মতো চিকিৎসা সেবা দিতে পারবো। কারণ বেশিরভাগ জায়গাগুলাই ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে, কিন্তু আমারটা হচ্ছে সেবা থেকে। কারণ দেখা গেল যে এমন সেন্টারে বসলাম যে ওরা রুগীর গলা কাটতেছে, টেস্ট না দিলে আমার বের করে দিল। তো এই টাইপের সেন্টারে আমি বসতে রাজি না। আমার সেন্টার হচ্ছে একটু গরিব সেন্টার হবে, আমি আমার মতো করে চিকিৎসা দিব, আমার রুগীরাই রুগী ধরে নিয়ে আসবে এবং আমার রুগীর পরিমাণ ডে বাই ডে বাড়বে। আমি হচ্ছে এই সিস্টেমে বিশ্বাসী। আমি হচ্ছে আরেকজনের গলা কেটে কাউকে খুশি করে রুগী নিয়ে আসে বিশ্বাসী না। হ্যাঁ, কারণ অনেকে আছে অনেক টেস্ট দিলে অনেক রুগী নিয়ে আসে, এই সব ধান্দাবাজি জিনিস আমার পছন্দ না। হ্যাঁ, যা লাগবে এর বাইরে পরীক্ষা করাইতে রাজি না। হ্যাঁ, আপনি নিজে চাইলে সেক্ষেত্রে হচ্ছে করা যায়। বগুড়াতে বসবো ইনশাল্লাহ, কিন্তু আমি অবশ্যই বসার আগে ওইভাবে সিস্টেম করে চেক করে তারপর বসবো। কারণ যেখানে আমি কম টেস্টে রুগী ভালো করতে পারবো, আমি এরকম সেন্টারে বসবো ইনশাল্লাহ। একদিন বসবো বগুড়ায়, হ্যাঁ, সেটা মঙ্গলবার হবে, কিন্তু এখনো ফিক্সড করি না। আগে ট্রান্সফার যদি হতে পারি তারপর। ভোরের পাখি, চোখের নিচে আঁচিল হলে করণীয় কি? চোখের নিচে আঁচিল, এটাকে আমরা দুইটা পদ্ধতিতে চিকিৎসা করি, তিনটা। লেজার করতে পারি, যেটা কস্টলি, এছাড়া ক্রায়োসার্জারি অথবা ইলেকট্রোকটারি করে দিতে পারি, এগুলো হচ্ছে একটু সস্তা। পলাশ সাহেব, আমার মাথার সামনের চুলগুলো পাতলা চিকন হয়ে যাচ্ছে, করণীয় কি? হ্যাঁ, অলরেডি আমি এই রিলেটেড অসংখ্য পোস্ট করেছি। এখনো আমার ওয়ালে 1000-এর উপর চুলের চিকিৎসার ছবি আছে, যেগুলো আমি যদি প্রতিদিনও 2-3টা করেও দিই, তাও শেষ হতে অনেকদিন লেগে যাবে, কারণ এর মধ্যে আরো নতুন নতুন সেবাগ্রহীতা হাজির হয়ে যাবে। তো চুলের আমি প্রচুর কাজ করি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো সামনে এটা অব্যাহত থাকবে। চেষ্টা করবেন সরাসরি আসার, পলাশ সাহেব, সেটা হাসপাতাল হোক বা চেম্বার হোক, আমি আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। জয়নাল ইসলাম জাহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আল্লাহ ভরসা, দেখা যাক। ধন্যবাদ। আরিফ ভাই, আমি তো শুধু রামগড়ের না, আমি সারা বাংলাদেশের ইনশাল্লাহ। অবশ্যই ধরে নিতে পারবেন যে আমি আপনার রামগড়ের, কারণ আমি বাংলাদেশের ছেলে সন্তান। আমি সবার কাছের মানুষ, সবারই, কারো ভাই, কারো বাবা, কারো বর, কারো ছেলে। তো এটা আমি সারা বাংলাদেশের সন্তান, আপনার রামগড়েরই, এটা আমাকে ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নাই আরিফ সাহেব। তো আলোচনা করতেছিলাম টিউমারের ব্যাপারটা। একটা টিউমার সম্পর্কে বলতে যে চর্বি বললাম, তাহলে টিউমার গুলো হয় এই জোনে, ছোট 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 দানা দানা হয়ে থাকে, ভাইরাসের মতো। মুখেও কিন্তু অনেক আঁচিল হয়, ভাইরাস হতে পারে, মুখের মধ্যে কিন্তু আঁচিল হয় না এরকম না। তাহলে এই জোনগুলাতে হবে
সেটা হচ্ছে এক ধরনের টিউমার, যেটাকে আমরা সিরিঙ্গোমা বলি। এটাও ইলেকট্রোকটারি করতে হয়, ভিতরে যে দানাগুলা থাকে ওই দানা বের করে দিতে হয়। তো এগুলা আসলে কখনো ওষুধ দিয়ে যাবে না, এগুলা চিকিৎসা ইলেকট্রোকটারি বা লেজার দিয়ে করতে হয়। তো চেষ্টা করবেন ডাক্তার দেখিয়ে করার। এছাড়া আপনাদের মুখে অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত লোমের ব্যাপারটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। এই জোনগুলাতে এই জোনে হয় বেশিরভাগ সময়ই মেয়েদের, যাদের হয় বেশিরভাগেরই মেনস্ট্রুয়েশনের সমস্যা থাকে। আমাদের দেশে কমন, অন্য সমস্যার কারণে হতে পারে, আমাদের দেশে এটা হচ্ছে কমন কারণ। তারা মোটা হয়ে যায়, তাদের হরমোনাল সমস্যা হয়ে যেতে পারে, তাদের হচ্ছে সিস্ট থাকতে পারে ওভারিতে। তো এই জিনিসগুলার একটা বাহ্যিক লক্ষণ হচ্ছে অবাঞ্ছিত লোম। আমি এই কথাটা আপনাদের বলেছিলাম এর আগেও। জাহিদ সাহেব, নাটোরে বসার চান্স খুবই কম, তবে কথা চলছে হয়তো মাসে একদিন বসার একটা চান্স তৈরি হতে পারে। হ্যাঁ, মাসে একদিন বসার একটা চান্স তৈরি হতে পারে, কথা চলছে কিছু সেন্টারের সাথে। যদি ব্যাটে বলে মেলে তাহলে হয়তো ছক্কা হবে, আপনাদের নাটোরে গিয়ে বল পড়বে ইনশাআল্লাহ। তবে আমার জন্য জার্নিটা একটু বেশি হয়ে যায়। আমি যদিও জার্নি পছন্দ করি, আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু দেখা যাবে যে প্রচুর টানা হাসটা হয়ে যাবে, এই জন্য এখনো স্ট্যাবিলিটি অর্জন করতে পারি নাই, চলাচলের উপরে আছি। যাই হোক, আলোচনা করতেছিলাম মুখের যে বিভিন্ন বিষয় আশয় নিয়ে। তাহলে মিস্টার আলম সাহেব, ভাই আসলে পোস্ট করবো ভাই ইনশাল্লাহ। হক্কানি সাহেব, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ হক্কানি সাহেব। আলম সাহেব, আমি যখনই বগুড়া আসবো ডেফিনেটলি এটা পোস্ট হবে। আমার বগুড়া হাসপাতালে আমার হচ্ছে আউটডোরে ইনশাল্লাহ আমার রুগী অনেক বেড়ে যাবে আশা করব, কারণ চেম্বারের থেকে আউটডোরে আমাকে বেশি পাওয়া যাবে, মানে হাসপাতালে বেশি পাওয়া যাবে। কারণ চেম্বার তো একদিন করব, কিন্তু আউটডোরে 6 দিনই থাকবো ইনশাল্লাহ, যদি ছুটি না থাকে, পরীক্ষা না থাকে, বা ট্রেনিং এ বাইরে না যায়, দেশের বাইরে, তাহলে বেশিরভাগ সবসময় আমাকে হাসপাতালে পাওয়া যাবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন যারা বগুড়ার মানুষ আমার হাসপাতালে সেবা নেওয়ার জন্য, যদি আমি ট্রান্সফার হই, দোয়া চাই সবার কাছে। যাই হোক, তো আলোচনা করতেছিলাম ফেসের বিভিন্ন সমস্যা, এই অবাঞ্ছিত লোম নিয়ে। অবাঞ্ছিত লোমের আর একটা কমন কারণ হচ্ছে ফেয়ারনেস ক্রিম। অনেকে মুখে দাগ দূর করার জন্য স্টেরয়েড ব্যবহার করে, যেমন ক্লোবেট, বিটামেসন, এগুলা জিনিস দেয়। এগুলা জিনিস দিলে চামড়া ড্যামেজ হয়ে তাদের রক্তনালীগুলা বের হয়ে আসে এবং তারা রোদে গেলে তাদের মুখ জ্বলে। তো এদের ক্ষেত্রে অনেকের দেখা যায় যে এগুলা লোমশ অংশ তৈরি হয়, কারণ স্টেরয়েড দিলে লোম বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই জায়গার লোম অনেক বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও ব্যবহৃত উপাদান থেকেও মুখে মানে আপনার লোম হতে পারে। আর আরেকটা কথা আমি শিখিয়েছিলাম, লোমের কিন্তু চিকিৎসা আছে, লোমের কিন্তু ভালো চিকিৎসা আছে, ওষুধ দিয়ে ভালো করা যায়, লেজার করে ভালো করা যায়। আপনি কেমন টুপায় খরচ করবেন এটার উপর আপনার চিকিৎসা নির্ভর করবে। আপনার অনেক টাকা পয়সা থাকলে আপনি লেজার করবেন, টাকা পয়সা কম থাকলে আপনি ডেফিনেটলি ডাক্তারের পরামর্শে ওষুধের মাধ্যমে চিকিৎসা নেবেন। টাকা পয়সা বেশি থাকলে ওষুধের মাধ্যমে নেবেন, যেটা সহজলভ্য সেটা নিবেন না কেন, খালি খালি এক্সট্রা খরচ করার দরকার আছে। চুমকি মহান্ত আবার একই কোশ্চেন, মান্দায় কখন বসেন? এই লাইভে 5-6 বার বললাম আপা একটু দেখে নিয়েন, প্রতিদিনই বসতে হয়, এরকম কোনো সুযোগ নাই দাঁড়ায় থাকার, গেলেই বসি। জি, আমি নতুন কোথাও চেম্বার করলে তো অবশ্যই জানাবো জাহিদ সাহেব, অবশ্যই জানিয়ে যাব ইনশাল্লাহ। তো এটাই। এখন আরেকটা আলোচনার ব্যাপার হচ্ছে মুখে অনেকের দাঁত হয়। তো দাঁত রোগ বর্তমানে চিকিৎসা রেজিস্ট্যান্স অনেক কিছু ব্যবহার করে আমাদের কাছে আসার আগেই তারা অনেক কিছু ব্যবহার করে আসে আসলে, যার কারণে আমাদের এখন বর্তমানে এই রোগটা ভালো করা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন যে আমার নওগাঁর চেম্বারে রাজশাহী থেকে রুগী আসে এই দাউদের জন্য। তাহলে দাঁত এখন বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন আসলে মানুষের অনেক টাকা আছে কিন্তু দাঁত ভালো হচ্ছে না। কেন? 100 জন দাঁত রোগী যদি আমি দেখি, তাহলে 70 জন দাঁত রোগী, মিনিমাম 70 জন দাঁত রোগী পাছার উপর ইঞ্জেকশন নিছে দাঁত ভালো করার জন্য, যেটা তার দাঁতকে শক্তিশালী করে দিয়েছে, ভালো হচ্ছে না এই কারণে।
আর যে 30% বাদ থাকলো, এই 30%-এর জন্য 25% মানুষ আবার ডার্মোমিক্স, গ্যাকোজিমা, ডার্মাসল, ক্লোবেটাসল, পেবিসন, পেভিটিন এরকম বিভিন্ন স্টেরয়েড ব্যবহার করছে। মানে তারা পাশা ইনজেকশনটা নেয় নাই, কিন্তু হচ্ছে ওই একই জিনিস ওই জায়গাগুলাতে লাগাইছে। এতে কি হয়েছে, তার 4 দিনের দিন দাঁত ভালো হয়ে যাচ্ছে, 6 দিনের দিন আবার সুন্দর মতো হচ্ছে। আগে এক জায়গায় ছিল, পরে 3-4 জায়গায় হচ্ছে। দাঁত নিয়ে আমার বিশদ একটা লাইভ হবে ইনশাল্লাহ, ঘন্টাখানেক বা 1.5-2 ঘন্টা। সেখানে আমি চেষ্টা করবো আপনাদের এগুলা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে এই টাইপের ইনজেকশন, চুলকানি হলেই যে ইনজেকশন বসায় নিবেন না, এতে আপনার সর্বনাশ হবে, এতে আপনার কিডনি ড্যামেজ হতে পারে, এতে আপনার লিভার যেতে পারে, ফেস এইরকম মোটা হয়ে যেতে পারে, চাঁদের মতো মুখ। আবার হচ্ছে হাড্ডি যেগুলো আছে, হাড্ডির মাথাগুলো দুর্বল হয়ে যেতে পারে। বয়স্ক মানুষজনের জন্য এটা আত্মঘাতীর মতো। তো যাই হোক, তো দাউদের জন্য কি ইউজ করবেন এটার উত্তর অনেক কঠিন। দাউদের জন্য আপনাকে অবশ্যই অন্য কোনো রোগের জন্য না গেলেও দাউদের জন্য চর্মরোগ, স্কিন ও সেক্স স্পেশালিস্ট ছাড়া অন্য কোথাও দেখাবেন না। চেষ্টা করবেন ভালো না হওয়া পর্যন্ত তার ফলো আপে থাকতে, সেটা সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হোক, চেম্বার হোক, যেখানে হোক। তাহলেই এটা ভালো করা সম্ভব। খুব টাফ। হ্যাঁ, বাগমারা থেকে একটা বিশাল অ্যামাউন্টের পেশেন্ট আমার নওগাঁ চেম্বারে আসে, শুধু দাঁত। ওদের এলাকায় প্রচার হয়ে গেছে যে নওগাঁয় গেলে দাঁত রোগ ভালো হয়ে যায়। একটা ডাক্তার বের হয়েছে, উনি দাঁত রোগের চিকিৎসা খুব ভালো করে। তো আসলে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে আসলে যে এই রোগটা নিয়ে আমরা এখন খুব সাফারার, এবং দেখা যাচ্ছে বেশিরভাগেরই মুখ এরকম ফোলা। ওরা 4-5 বার না 10-12 বার ইনজেকশন নিয়ে আসছে। তো এই কারণে দাঁত রোগ এখন ভালো করা খুবই একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জাহানারা জাহান, আমি এই সমস্যায় একটা সমস্যা দিয়ে যাবে, বুঝলাম না। সমস্যার একটা সমস্যা দেয়া যাবে প্লিজ। আর এটা কেন হচ্ছে, আসলে কি সমস্যা কেন দিব? আপনি আপনার কথাটা ঠিক করে আবার কমেন্ট করে আমাকে জানান। শাহিন রহমান ভাই, আমার বউয়ের মুখে বড় বড় কালো তিল, কি করা যায় বলবেন? জি, আমি এটা নিয়ে আলোচনা করেছি একটু আগেই। যদি তিল বড় বড় হয় সেক্ষেত্রে লেজার করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইলেকট্রোকটারি করতে পারেন, সেক্ষেত্রে ক্রায়োসার্জারি করতে পারেন, অনেক প্রসিডিউর আছে। আর বড় তিল হলে সেটা যদি ফ্রিকেলস হয় তাহলে নর্মাল ক্রিমে ভালো হয়ে যাবে, আর লেজারও করতে পারেন, কটারিও করতে পারেন। কিন্তু যদি সেটা হচ্ছে তিল না হয়ে মোল হয় বা আদার্স কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেখানে অবশ্যই বিভিন্ন প্রসিডিউর করতে হবে, সেক্ষেত্রে ক্রিমে কাজ হবে না। আচ্ছা, তাসলিমা নাসরিন স্যার, মুখে শাসা সোডা সব চাক্কার মতো, যাকে সিল বলে। আচ্ছা, এটা কি আপনি সোদ বুঝিয়েছেন? যদি সোদ, আপনারা আসলে বাংলা লিখতে পারেন না, বাংলায় লিখবেন না। এইভাবে ইংলিশের বাংলা করলে আসলে এটা পড়লেও হাসি আসে, মানে কঠিন পড়াটা। যাই হোক, আমি অলরেডি এই মুখে এক ধরনের ভাইরাস, এই ফেসে হইতে পারে, এই জোনে হতে পারে, পায়ে হতে পারে, সেটা সাদা হইতে পারে আবার কালো হইতে পারে। তো এই জোনগুলাতে কমনলি হয়, তো বাচ্চাদের বেশি হয়, বুড়াদের বেশি হয়, ইয়াংদেরও হইতে পারে যদি তাদের হচ্ছে ইমিউনিটি কম থাকে। তো এই রোগগুলাই আমরা মেডিকেটেড শ্যাম্পু লাগিয়ে রাখতে বলি। শুধু মেডিকেটেড শ্যাম্পু দিয়েই অনেকের ভালো হয়ে যায়। প্রতিদিন 2-3 বার যদি মেডিকেটেড শ্যাম্পু 10-15 মিনিট করে লাগিয়ে রাখেন, অনেকেরই এই রোগটা ভালো হয়ে যায়। আমাদের সময় ছোটবেলায় হলুদের পানি দিতে বলতো। হ্যাঁ, আমরা ছোটবেলায় একদম যখন ছোট ছিলাম, অজপাড়াগাঁয়ে বাড়ি, যার কারণে এই মিথগুলা তখন খুব ছিল। হলুদের ফুল দিয়ে ফুলের পানি দিলেই শোধ ভালো হয়ে যেত। এবং আমার একবার হয়েছিল, আমি হচ্ছে আমার মায়ের পরামর্শে হলুদের ফুলের পানি দিয়ে ভালো হয়ে গেছে। আসলে এমনি ভালো হয়ে গেছে হয়তো, কিন্তু ওই যে বিশ্বাস, আমি জানি না হলুদের ফুলের পানিতে কি আছে, বাট ওই সময় লাগিয়েছিলাম। তো এটা কোনো চিকিৎসা না, একটা মিথ। যাই হোক, আশা করি যে আপনারা এটাকে আবার হচ্ছে ওষুধ মনে করে ব্যবহার শুরু করবেন না, ক্ষতি হয়ে যেতে পারে অনেকের। শাহিন রহমান, এখন ওষুধেও ভালো হতে চাচ্ছে না, অনেকের রেজিস্ট্যান্স। তবে যাদের ভালো হয়ে যাবে শ্যাম্পুতেই ভালো হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। শাহিন রহমান, আপনার কাছে আসলে কি সমাধান পাবো? হ্যাঁ, চেষ্টা করব ভাই সমাধান করার জন্য। হ্যাঁ, মিরপুরে আসেন ইনশাল্লাহ। শাহিন রহমান ভাই, মিরপুরে আসেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করব। দেখে ডিসিশন নিতে হবে যে আসলে কোন প্রসিডিউরটা করব।
তা আপনি ওই সময় আসলে শুক্রবারে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আন্তরিকভাবে। যদি আমার কাছে সলভ নাও হয়, কোথায় গেলে সলভ হবে এটাও আমি আপনাকে বলে দিব। কারণ হচ্ছে খারাপ করতে চাই না, ভালো করতে চাই। সেটা যেখানে যে আপনার ভালো হবে আমি সেখানেই আপনাকে পাঠিয়ে দিব, যদি আমার কাছে না হয় তো। আর যদি আমার কাছে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি অনেকক্ষণ লাইভে আছি। আপনাদের আসলে যাদের এই প্রবলেমগুলো আছে তারা কেউ নাই, এরা তো আমাকে মেসেজ দিয়ে পাগল বানায় ফেলে, কিন্তু ওদের আসলে ওরা লাইভে থাকে না কেন? ওদের তো অনেক কোয়ারি থাকে, অনেক কোশ্চেন থাকে, এগুলো সব ওইখানে মেসেজে বলে। মেসেজের উত্তর দিতে দিতে আমি হচ্ছে গতদিন এই পোর্শনটা দিয়ে আর কাজ করতে পারতেছিলাম না, প্রচুর ব্যথা করছিল। আপনাদের এত মেসেজ, মোটামুটি 800, 900, 1000 করে মেসেজ আসে প্রতিদিন। তো ওরা এখানে থাকলে কিন্তু অনেক কিছু তাদের জানা হয়ে যায়, কারণ এখানে অনেক কিছু আলোচনা করা হয়। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ফেসের ভাইরাস। তো এই জোনগুলায় যদি দেখেন যে এরকম এক চোখ, এই অংশ নিয়ে ছোট ছোট গুটি হয়েছে, ব্যথা করতে, খুব ব্যথা করছে, চুলকানি নাই কিন্তু ব্যথাও নাই, তাহলে বুঝবেন এটা হার্পিস জোস্টার হচ্ছে। এবং কোনো দেরি না করে অবশ্যই চামড়ার ডাক্তারের কাছে যাবেন। মনে রাখবেন 72 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করলে জিনিসটা ভালো হয়ে যায় এবং চোখ অন্ধ হওয়ার চান্স কমে যায়। এই জোনে এইভাবে অথবা এইভাবে যে কোনো একটা হবে, দুটা হবে না, হ্যাঁ, একজনে হবে, একদম কান সহ এইভাবে একটা পুরা স্নায়ু জুড়ে হবে। তো এই অংশটাই যদি হয় তাহলে আপনাদের দেরি না করে খুব দ্রুততার সাথে একজন স্কিন স্পেশালিস্ট দেখাইতে হবে। মনে রাখবেন এরকম ভাইরাসে 72 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করলে পরবর্তীতে যে খারাপ দিকগুলো হয় সেটা হবে না। আজকেও আমি আমার এক ডাক্তার ভাইয়ের মাকে দেখলাম, যারা 72 ঘন্টার পরে চিকিৎসা শুরু করেছিল, পরে ইনফেকশন হয়ে গেছে। এবং খুবই দুঃখের হলেও সত্য যে আসলে উনার সারা জীবন ব্যথা থাকবে ওই জায়গাটায়। এবং এই ভাইরাসের ব্যথাটা হচ্ছে মনে হবে যেন কেউ চাকু দিয়ে পোঁচাইতেছে আপনারে। চাকু দিয়ে পোঁচাইলে যেরকম ব্যথা হওয়ার কথা এই ভাইরাসগুলাতে সেরকম ব্যথা হয়। তাহলে এই যে ব্যাপারটা, তো এইরকম ঘটনা ঘটে যেতে পারে যদি আপনি 72 ঘন্টার মধ্যে সচেতন না হন। রোগ ভালো করে মালিক আল্লাহ পাক, কিন্তু এই রোগগুলো হইলে এদিক সেদিক না যেয়ে উল্টাপাল্টা ওষুধ ব্যবহার না করে দ্রুততার সাথে আপনার একজন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত। আমরা জানি যে হয়তো অনেকের কাছে যে আপনারা অনেকভাবেই প্রতারিত হন বা ক্ষতিগ্রস্ত হন, কিন্তু সবাই কিন্তু খারাপ না। যদি সবাই খারাপ হইতো তাহলে পৃথিবীটা এরকম থাকতো না। আর কোন সেক্টরে খারাপ নাই বলেন? আপনি কোথায় যাবেন, কোন অফিসটাতে যাবেন যেখানে আপনি যে ভালোভাবে আপনার কাজ সিদ্ধি করে আসবেন? সব জায়গায় ঝামেলা, হ্যাঁ, সবখানে। আমরা যাই না, আমরা বিভিন্ন জায়গায় যে সাফার করি না? করি তো। আমার সেক্টর বাদে আমি যেখানে যাই সেখানে সাফার করি। কোন জায়গায় সাফার করি না? পাসপোর্ট করতে যাই 10,000 টাকা দেওয়া লাগে, না হলে পাসপোর্ট হয় না। কোথায় যাবেন আপনি? কোন জায়গায়? বিআরটিতে যান, আপনার কতগুলা করে টাকা ঘুষ দিতে হয়। তো আসলে আমরা হচ্ছি গিনিপিগ, যে যেভাবে পারতেছে আমাদেরকে একদম শেষ করে দিচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে বলা যাবে না, লাস্টে আবার বিপদে পড়তে হবে। যাই হোক, রোকনুজ্জামান ভাই ওয়েলকাম ভাই। অর্ক আহমেদ ভাই, সারা শরীর চুলকায়, কি করব ভাই? শরীর চুলকানোর ব্যাপারটা হচ্ছে অনেকের স্ক্যাবিসের কারণে হয়, এবং স্ক্যাবিস নিয়ে আমার একটা 2-3টা ভিডিও আছে পেজে, একটু দেখে নিবেন অর্ক সাহেব। আশা করি আপনার উপকার হবে, প্রয়োজনীয় পরামর্শ পেয়ে যাবেন। অনেক মানুষজন, আপনারা অনেক লং টাইম ধরে আমার সাথে লাইভে আছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। আর আমরা হয়তো লাইভটা কিছু সময়ের মধ্যেই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 11:15 বাজে, প্রায় 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়াও আরো অনেক কিছু আছে ফেসের, যেগুলো আমরা আলোচনা করতে পারি নাই বা আপনাদের প্রশ্ন আসে নাই বলে এগুলো আলোচনা হয় নাই। তো এগুলো আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় ভাইরাস হয় এই 2 কর্নারে, হ্যাঁ, জ্বর হওয়ার পর বেশি হয়। তো এই জ্বর হওয়ার পর যে বেশি হয়, এই জিনিসটা কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন নামে পরিচিত আছে। তো কার অঞ্চলে কি নামে পরিচিত আছে একটু যদি কমেন্টে জানায় রাখেন, তাহলে আমার হচ্ছে পরবর্তী চিকিৎসা পারপাসে এটা উপকার হবে। তো কে কার অঞ্চলে এটাকে, আমাদের এলাকায় যেমন জ্বর ঠুয়া বলে,
জ্বর হওয়ার পরে হয়, তো এই জন্য জ্বর ঠোয়া বলে, জ্বর শোটা বলে, বিভিন্ন নাম আছে। তো আপনাদের এলাকার নামটা জানা থাকলে চিকিৎসা পারপাজে আমার কাজে লাগবে, যে কি বুঝাইতে চাচ্ছে মানুষজন, কারণ অনেকের এলাকার অনেক ভাষা বোঝা যায় না। হ্যাঁ, অনেক রকম ভাবে অনেকে বলে। পনির খান সাহেব, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জাহিদ সাহেব, অলরেডি আমি এই ব্রণ নিয়ে আলোচনা করেছি, পিঠে বের হয়, এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্রণ। এটা চিকিৎসা নিতে হবে দীর্ঘদিন, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। তো আলোচনা করতেছিলাম ফেসের এই জায়গার ভাইরাস নিয়ে। তো ভাইরাসটা হইলে আপনি এটা কখনোই ভালো করতে পারবেন না, এটা খারাপ দিকে। এটা ভালো দিক হচ্ছে এটা 7 দিনের মধ্যে অটো ভালো হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না। অস্বস্তির ব্যাপার কোনটা? অস্বস্তির ব্যাপার হচ্ছে এটা হইলে মানুষজন বিভিন্নভাবে চায় থাকে যে মুখের মধ্যে একটা ঘা। তো আমি ওরাল ক্যাভিটি নিয়ে বলি নাই, মুখের ঘা নিয়ে আর একটা লাইভ করবো ইনশাল্লাহ। তো সাইডের কথাটা বলতেছে, এই 2 কর্নারে হয় সাধারণত, ভাইরাস দিয়ে হয়, অন্য রোগও হতে পারে। তো ভাইরাসটা হয়েছে বুঝবেন কিভাবে? চুলকাবে, চুলকাইতে চুলকাইতে এখানে কিছু গুটি গুটি পানির মতো হবে, ওটা পরে ফেটে গিয়ে ওই জায়গায় একটু ঘায়ের মতো হবে, আলটিমেটলি ভালো হয়ে যাবে। তো এটা একটা ভাইরাস, যদি কারো অতিরিক্ত হয় তাহলে সানস্ক্রিন ব্যবহার করলে এই সমস্যাটা থেকে সলভ হয়ে যায়। আর একটা কাজ করলে সলভ হয়ে যায়, সেটা হচ্ছে শেভ করার পরে ছেলেরা কখনো রোদে যাবেন না, তাহলে এই জিনিসটা উঠবে না। অথবা সানস্ক্রিন ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই অ্যাটাকটা অনেক কমে যাবে। হ্যাঁ, এটা একটা পরামর্শ থাকলো আপনাদের জন্য। আরেকটা জিনিস আছে অনেকের। হ্যাঁ, থ্যাংক ইউ জাহিদ সাহেব। জ্বর ছোটা, ওই আমাদের দিকে জ্বর শোটা, আপনাদের দিকে জ্বর শোটা, যা কাছাকাছি আছে। তো পুরা এই লিপ বরাবর একটা রিয়াকশন হয় অনেকের লিপস্টিকের কারণে। আমাদের ঢাকায় আমি যখন মিরপুরে থাকতাম, আপনারা যারা মিরপুরে যাবেন কখনো দেখবেন যে মিরপুরে পানির ট্যাঙ্কির আশেপাশে বিশাল মার্কেট বসে, বিকালে হাঁটাচলা করা যায় না। তো ওই এলাকায় অনেকদিন ছিলাম, 10 বছরের মতো। তো ওই এলাকাটায় এমন ভিড়। হ্যাঁ, তো এই ভিড়ের কথাটা আলোচনা করতেছিলাম ভিন্ন কারণে। মোজাহিদ উদ্দিন, আমার চেম্বার তো ভাই অনেক জায়গায়, পেজে অনেকগুলা পোস্ট দেওয়া আছে, ওইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঢাকায় চেম্বার আছে, নওগাঁয় আছে, মান্দায় আছে, বিভিন্ন জায়গায় আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। পেজে একটু স্ক্রল করলেই পেজের ঠিকানা পেয়ে যাবেন। তো যে কারণে আমি মিরপুরের কথাটা বলছিলাম, সেখানে 10 টাকার লিপস্টিক পাওয়া যায় বা 20 টাকার একটা লিপস্টিক পাওয়া যায়। তো এখন দেখা গেল ওই লিপস্টিকটা কেউ দিল, তাহলে অনেকের ক্ষেত্রে রিয়াকশন হয়। আমি আগেই বলেছি যে কারো রিয়াকশন যার হবে না, তার অনেক কিছু দিলেও কিন্তু রিয়াকশন হবে না। আর কারো কারো আছে যতই ভালো কিছু দিক না কেন রিয়াকশন হয়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় অনেকের ওয়াইফের, অনেকের বোনের, অনেকের মায়ের। কম দামি দিলেই হবে তা না, কিন্তু বেশি দামে দিলেও হতে পারে। রিয়াকশন যার হবে সবটাতেই হবে, যদি ওই কেমিক্যালটা থাকে। তো যাই হোক, কেমিক্যালের কারণে রিয়াকশন হয়। তো এই ঠোঁটে দিলে ঠোঁট বার্ন হয়ে যায়, পুড়ে যায়, এখানে এক ধরনের ডার্মাটাইটিস হয়, এগুলোর কিন্তু চিকিৎসা আছে। এরকম অনেকের চোখের এই পাতার উপরে দেখবেন খুশকির মতো হচ্ছে, চুলকাচ্ছে, এগুলোর কিন্তু চিকিৎসা আছে। তো এরকম সমস্যা হলে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া যাওয়ার জন্য। পনির খান সাহেব, আমার চিটাগংয়ে কোনো চেম্বার নাই ভাই। চিটাগংয়ে আপাতত নেওয়ার কোনো ইচ্ছাও নাই, কারণ অনেক দূরে। আমি অলরেডি ঢাকা যাওয়া আসা করতে আমার খবর হয়ে যায়, কারণ ঢাকার চেম্বারে আমার কিন্তু প্রতি শুক্রবারে যাওয়া আসা করতে কিন্তু খবর হয়ে যায়, কারণ শনিবারে আবার ডিউটি করি, আর আমি ডিউটি ফাঁকি দেওয়া পছন্দ করি না। তো ওই ঢাকায় এত রুগী দেখে মাথা নষ্ট করে এসে আবার শনিবারে কিন্তু আমার উপজেলায় সেবা দিতে হয়। তো এই কারণে চেষ্টা করলেও লং টাইম থাকা যায় না, অন্য জায়গায় যাওয়ার সুযোগ খুবই কম ঢাকার বাইরে। আসমা আক্তার, আমি স্পট নিয়ে বলেছি, ক্রিমের নামও বলেছি, চেষ্টা করবেন শুনে নেওয়ার জন্য। চুল উঠে গেছে বা যাচ্ছে, আপনার পরামর্শ চাচ্ছি। সোনাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। সোনাপুর ভাই, আমার পেজে চুল পড়া নিয়ে 8-10টা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি যেই চিন্তাটা করেছেন, যেই পরামর্শটা চাচ্ছেন, এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক পরামর্শ দেওয়া আছে, চেষ্টা করবেন মেনে চলার, বাকিটা আল্লাহ ভরসা। মোজাহিদ উদ্দিন ভাই, জি, মিরপুর 14তে বসি, মেডিফেয়ার ডায়াগনস্টিক সেন্টার, স্বপ্নের ঠিক উল্টা পাশে। মিরপুর 14তে এখন একটা নতুন স্বপ্ন করেছে, এই স্বপ্নের ঠিক উল্টা পাশে বসি। প্রতি শুক্রবার সকাল এবং বিকেল 2 বেলায় সারাদিনই রুগী দেখি, শুধু মাঝখানে জুম্মার নামাজের জন্য বাদ থাকে। আকাশ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করবো তুইও ভালো আছোস।
থ্যাংক ইউ জায়েদ সাহেব। খুরশেদ আলম রিপন ভাই, আপনার চেম্বারটা কোথায়? চেম্বার নিয়ে আমার পোস্ট আছে ভাই পেজে। হ্যাঁ, চেম্বারের ডিটেলস আপনারা পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আবারও বলছি যে আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে আপনারা শেয়ার করে অন্যদের শোনার ব্যবস্থা করে দিবেন। আজকে আমরা ব্রণ নিয়ে আলোচনা করেছি, মেস্তা নিয়ে আলোচনা করেছি, অবাঞ্ছিত লোম নিয়ে আলোচনা করেছি, ফেসের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এখানে চর্বি জমা, এই জায়গায় ত্বকের এক ধরনের ক্যান্সার হয়, এটা নিয়ে আলোচনা করেছি। অনেকের নাকে কিছু রোগ হয়, এই রোগগুলো খুব ডেঞ্জারাস এবং আপনারা অবাক হয়ে যাবেন যে নাকে রোগটা হওয়ার কিছুদিনের মধ্যে পুরা নাকটা এটা নাই হয়ে যায়। তাহলে এটা এতটা ডেঞ্জারাস হইতে পারে। এখনো দেখা গেল যে নাকে একটা ঘা হয়েছে, সে চিন্তা করলো যে আমি এই ঘাটা হচ্ছে নিজে নিজে চিকিৎসা করবে, এর মধ্যে তার রোগটা বেড়ে দেখা গেল তার ওই নাকটাই নাই হয়ে গেল। তো এইরকম রোগ হইলে কিন্তু নিজে নিজে বাসায় চিকিৎসা করা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। দেখা গেল সব গেল গা। হ্যাঁ, নাক চলে গেলে ওই নাক তৈরি করা কিন্তু আর সম্ভব না। আসলে সম্ভব না, কিন্তু যত টাকাই থাকুক আপনার, তখন কিন্তু আর নাক হবে না। আর হেয়ার ট্রান্সপ্লান্ট আমার সেন্টারে শুরু হবে ইনশাল্লাহ। আমার ট্রান্সফার হয়ে গেলে আমি একটা গভর্নমেন্ট অর্ডার যদি পাই আপনাদের জন্য ইনশাল্লাহ ট্রেনিং করে এসেই আমার সেন্টারে শুরু করবো হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং আমি চুলের সেক্টরটাকে এবং মানুষের যে সেক্সুয়াল ব্যাপারটা, যেটা আসলে আমাদের দেশে মানে একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে আমাদের দেশে হস্তমৈথুন এর টেন্ডেন্সিটা অনেক বেশি। দ্যাটস ওয়াই হচ্ছে এই যৌন সেক্টরে অনেক কাজ করার আছে। যে সেক্টরটা নিয়ে আমি অনেক কাজ করি, একটা হচ্ছে চুলের সেক্টর আর একটা যৌন সমস্যার এই সেক্টর। এই দুইটা সেক্টরে আমি অনেক চেষ্টা আছে, চেষ্টা করব যে আপনাদের জন্য যতটুকু করা যায় এই সেক্টরে যতটুকু আধুনিক সেবাগুলোর ব্যবস্থা করা যায় এগুলো করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সোনাপুর ভাই আসেন। ফরিদপুর থেকে তো আমার অনেক রুগী আসে, ফরিদপুর থেকে তো ঢাকা অনেক কাছে এখন। হ্যাঁ, ফরিদপুর থেকে ঢাকা উঠে বসে পান চিবাইতে চিবাইতে চলে আসতে পারবেন ঢাকায়। কিন্তু আপনার হচ্ছে যাত্রাবাড়ি থেকে মিরপুর আসতে আপনার যত সময় লাগবে আপনি এর মধ্যে 3 বার ফরিদপুর যাওয়া আসা করতে পারবেন। এটা কিন্তু সত্যি কথা। আমার রাজশাহী থেকে মানে নওগাঁ থেকে আমার ঢাকা যেতে যা সময় লাগে, মিরপুর থেকে পুরান ঢাকা যেতে তার থেকে বেশি সময় লাগে। মাঝে মাঝে, সব সময় না। শুক্রবারে ফাঁকা থাকে, চেষ্টা করবেন চলে আসতে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যতটুকু আপনার সেবা করা যায়। ইনশাল্লাহ। আমরা আজকে লাইভটা শেষ করব ইনশাল্লাহ। লাইভ শেষ করতে করতে কোশ্চেন চলে আসছিল এবং অনেকগুলো কথা বললাম। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। এবং সবসময় একটা কথাই আমি বলি যে কোনো একটা রেজাল্ট আসলো, আমি একটা চুলের ছবি দিলাম, এটা আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, কিন্তু কোরবান রনির কাছেই চুলের চিকিৎসা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তে হবে, এটা করা যাবে না। হ্যাঁ, 2-4টা জানবেন, এসে একদিন কথা বলে দেখবেন যে আসলে এই ভাইয়ের সাথে কথা বলে বোঝা যায় কিনা, তারপরে ডিসিশন নেবেন আপনি কাজ করবেন কিনা, চেষ্টা করবেন কিনা। কারণ আমি ওই এইরকম আশা দিয়ে এইরকম কাজ করতে রাজি না। আমি এইটুকু আশা দিয়ে এত বড় কাজ করতে রাজি আছি, চেষ্টা করতে রাজি আছি। তো এই জন্য জেনে শুনে কাজ করবেন। যে কোনো ওই একজন প্রচার করে দিল যেখানে তেল দিয়ে আমার চুল হয়ে গেছে, এরপর থেকে ওই তেলের পিছনে সবাই চিলে কান নিছে, কান না দেখেই চিলের পিছনে দৌড়ানো শুরু করি আমরা সবাই। এই জন্য খোঁজ খবর নিয়ে চিকিৎসা নেবেন। কখনোই অন্ধবিশ্বাসের মতো দৌড়ায় কোথাও চলে যাবেন না। চেষ্টা করবেন খোঁজ খবর নিয়ে তারপর চিকিৎসা শুরু করতে। সবাই ভালো থাকেন। বৃহস্পতিবারে ইনশাল্লাহ ছোট্ট কোনো টপিক নিয়ে আমাদের লাইভ হবে বিকাল 3:30টায়। 3:30 থেকে 4টায় আধা ঘন্টার একটা ছোট্ট লাইভ হয়। আশা করব যে আপনারা লাইভে থাকবেন ইনশাল্লাহ বৃহস্পতিবারে। আর আজকের লাইভটা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। জাহিদ সাহেব ভালো থাকবেন। আর বৃহস্পতিবারের লাইভে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমি বৃহস্পতিবার অথবা বুধবার টপিকটা সিলেক্ট করে দেবো ইনশাল্লাহ, যেটা আপনাদের অন ডিমান্ড থাকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে যেন দেখা হয়, আল্লাহ পাক যেন বাঁচায় রাখে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।